আজকে আমরা ফটোশপ দিয়ে লোগো ডিজাইন। হ্যাঁ, আমরা ফটোশপ দিয়ে লোগো ডিজাইন দেখব। আর হচ্ছে ইলাস্ট্রেটরে আসলে লোগোটা ডিজাইন করব ইলাস্ট্রেটরে, বাট ফটোশপেও করা যায়। অনেক সময় দেখবেন ফটোশপেও কিছু কিছু ক্লায়েন্ট বলে দিবে যে তার পিএইচডি ফাইল লাগবে, মানে হচ্ছে ফটোশপে ডিজাইন করতে হবে। সো তখন আপনি কি করবেন? আবার ইলাস্ট্রেটরে ডিজাইন করে ফটোশপে কনভার্ট করতে হবে, কি দরকার? আপনি ফটোশপেও লোগো ডিজাইন করতে পারবেন। অনেক আছে, অহরহ ভিডিও আছে ফটোশপে ডিজাইন করে। বাট আসলে লোগো ডিজাইন হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। আমরা আজকে লোগো ডিজাইন কি, এটার হিস্টোরি, এরপরে কয় ধরনের লোগো হয়, কালার, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর ডিটেলস একদম জেনে নেব, হোমওয়ার্ক দিয়ে দেব। কারণ ডিজাইনগুলো তো আর আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো না যে আপনি সার্কেলের সাথে রেক্টেঙ্গেল নিয়ে আসেন, বা পলিগনের সাথে এটা ইউজ করেন, এইভাবে করেন, এই টেক্সট নেন। আমি এগুলো আপনাদেরকে বলতে পারবো না, মানে ডিজাইন কনসেপ্ট কিন্তু আমি করে দিতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা বলে দিতে পারবো। আর ডিজাইন হচ্ছে আপনি যত বেশি করবেন, যত পড়াশোনা করবেন, তত বেশি এক্সপার্ট হবেন। ইলাস্ট্রেটরে যখন যাব তখন আর লোগো ডিজাইনের যে ক্লাসটা থাকবে সেটা নিয়ে কথা বলবো না, কারণ এখানেই ডিটেলস জেনে যাচ্ছি। তখন জাস্ট আপনারা ডিজাইন করবেন আর শেয়ার করবেন নিজেরাই, যে এখন বড় ভাই আপুরা দেখেন না এসে শেয়ার করে তাদের মতো কাজ করে, ওইরকমটা। ওকে, তো লোগো ডিজাইন আমরা একটা ট্যাবে চলে যাই। সর্বপ্রথম যে কথাটা আসে সেটা কি, যে লোগো কি? কেউ একজন বলেন তো, হোয়াট ইজ লোগো? আর অ্যাট ফার্স্ট আমি সরি বলতেছি সবার কাছে, প্লিজ ফরগিভ মি, বিকজ আমি আপনাদের জন্য প্রেজেন্টেশন বানাতে পারি নাই। আমি আজকে সকাল 9টা বাজতে 10 মিনিট আগে বাসায় ঢুকছি। সারাদিন হসপিটালে ছিলাম, রাতে ঘুম হয় নাই। এসে তো আর 10 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন বানানো পসিবল না, তাই আমি গুগল থেকেই বারবার দেখাচ্ছি। তা নাহলে আমি আর কি সুন্দর একটা প্রেজেন্টেশন করে আপনাদেরকে ভেবেছিলাম যে দেখাবো। আচ্ছা, কেউ একজন বলেন লোগো বলতে কি বলছেন? লোগো ম্যাম একটা ট্রেডমার্কের মতো, যেটা একটা কোম্পানিকে আইডেন্টিফাই করতে হেল্প করে। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ? মানে ম্যাম একটি চিহ্ন, একটি প্রতিষ্ঠানকে চেনার জন্য একটি চিহ্ন ম্যাম, আইডেন্টিফাই করার জন্য। ভিতরে আসতে হবে, ভিতরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন, আমি আসছি। যে লোগো আসলে এমন একটা জিনিস, এটা হতে পারে একটা আইকন, হতে পারে একটা সিম্বল, বা একটা ওয়ার্ড হতে পারে, অথবা কোনো একটা সাইন হতে পারে। এরকম যে কোনো কিছুই হতে পারে, দুই বা ততোধিক লেটারও থাকতে পারে। বাট যাই হোক না কেন, এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা কোনো একটা ব্যক্তি অথবা একটা অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, এদের কি করবে, আইডেন্টিটি বা ব্র্যান্ডিং, পরিচিতি বহন করে। সো একদম সিম্পলভাবে যদি বলি যে একটা লোগো কি, লোগো লিখে সার্চ দিলেই দেখবেন আসছে যে একটা সিম্বল বা আদার স্মল ডিজাইন, ছোট্ট একটা ডিজাইন, যেটা অ্যাডপ্ট করে an organization to identify its products, uniform, vehicles, etc. মানে আরো অনেক কিছুই সে ডিজাইন করে করতে পারে। তো
তো লোগো মিনস মানে লোগো বলতে কি বোঝাচ্ছে, এই লোগোটা হবে গ্রাফিক মার্ক, যেটা আপনাকে অবশ্যই গ্রাফিক মার্ক বা ডিজাইন করতে হবে। এমব্লেম হতে পারে, মানে সংমিশ্রণ থাকতে পারে, সিম্বল হতে পারে, স্টাইলাইজ হতে পারে। আইডেন্টিফাই এ কোম্পানি, অর্গানাইজেশন, প্রোডাক্ট, ব্র্যান্ড। ইট মে টেক ফ্রম দ্য abstract or figurative design, or it may present as a stylized version. তো একটু এসে ঘোরাঘুরি করবেন। আমি আবারও বলছি যে যত বেশি পড়াশোনা করবেন, স্টাডি করবেন, সে তত বেশি এই ফিল্ডটাতে ভালো করবেন। এই যে একটু আগে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল ওখানে কথা হচ্ছিল যে একজন এন্ট্রি দিয়েছে, কি একটা ডিজাইন দিয়েছে, তার প্রোফাইলে লেখা সে হাই কোয়ালিফাইড ডিজাইনার, 3+ ইয়ার্স তার এক্সপিরিয়েন্স আছে, সে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, 3D ম্যাক্স, মায়া, ব্লেন্ডার, অটোক্যাড আরও অনেক কিছু জানে, সে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পারে, আরও অনেক অনেক জিনিস লিখে রাখছে, সে এই ডিজাইন পারে, সেই ডিজাইন পারে। বাট তার ডিজাইন দেখলে আপনারা বলবেন, জাস্ট ছোট্ট করে আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই, আপনার ভালো লাগছে এবং আপনার সাথে যায়, আপনার কাজের সাথে যাচ্ছে, ওই রকম কথাগুলো আপনি লিখেন। হুবহু কপি করা যাবে না, লেখার পরে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করেন। বাট আপনার লেখার মধ্যে যদি ইংরেজি ভুল থাকে, যে আপনি যে কথাটা বোঝাতে চাচ্ছেন সেখানেই ভুল প্রকাশ করছেন, আপনি এত এত কাজ করেন কিন্তু আপনার ডিজাইন সেটা বলছে না, এটাও কিন্তু বায়ার খেয়াল করবে। আচ্ছা, এই যে কেন এই উদাহরণটা দিলাম, উদাহরণটা হচ্ছে ওই যে রিসার্চ বা স্টাডির অভাব। এক্সপিরিয়েন্স বাদ দেন, একটা নতুন বাচ্চা, একটা নতুন ছেলেও কি করতে পারে। আমাদের সকালের ব্যাচে এক স্টুডেন্ট আছে, নাম হচ্ছে মঞ্জুরি মীরা, হ্যাঁ মঞ্জুরি মীরাই, ওনার মেয়ে, বয়স বেশি না, ক্লাস 1 বা 2-তে পড়ে, 1-এ পড়ে এরকম। ওই বাচ্চাও তার আম্মুর পাশাপাশি সে কি করে, ওর মা ডিজাইন যে ক্লাস করে, সে দেখে 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 কার্টুন বানিয়েছে, একটা পান্ডা বানিয়েছে, তারপরে একটা আংটি বানিয়েছে, ছাতা, মানে ও যেসব জিনিস জানে খুব সুন্দর ডিজাইন করেছে। বাট এটা কখন আসছে, যে সে কিন্তু এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে, যে ছোট্ট একটা বাচ্চা সে চেষ্টা করেছে ডিজাইন করার জন্য। ও যদি এরকম কোনো ডিজাইন করতো তাহলে মেনে নিতাম যে সে রিসার্চ করতে পারে নাই, ক্লায়েন্ট কি বুঝিয়েছে সে বুঝে নাই। একজন নতুন ডিজাইনারও খুব ভালো ডিজাইন করতে পারে। আপনাদের মধ্যে থেকে এমন অনেকে আছে যে একদমই ফ্রেশার, বাট খুব ভালো ডিজাইন করে, তার কনসেপ্টটা খুব ভালো। সো আপনি আপনার প্রোফাইলে এত কিছু লিখছেন, বাট আপনার ডিজাইনস দেখে সেটা মনে হচ্ছে না, এটা তো ফার্স্ট নজরেই বোঝা যাবে যে ইনফরমেশনের মধ্যে 99%ই ভুল বা ফলস। তো আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে, কেমন চাচ্ছে সেটা বেশি করে পড়াশোনা করবেন। ওকে, আসেন লোগো। লোগো কি, কেমন হয়, কি কি লোগো হয়, আপনি গুগলে চলে আসেন, খুব ভালো সাইট, যে কোনো কিছু জানার আছে এখান থেকে দেখেন, দেখে ডিটেলস আপনি পড়েন, যে লোগো উইকিপিডিয়াতে চলে যান, ডেফিনেশন পড়েন, অনেক অনেক সাইট আছে, এখান থেকে আপনি পড়াশোনা করেন। এরপরে লোগো কত ধরনের হয়, টাইপস অফ লোগো। মেইনলি আমাদের হচ্ছে যখন আমরা ডিজাইন করি 3 ধরনের লোগোই বেশি ডিজাইন করি। সেটা কি, যে হয় আইকনিক, শুধু আইকন, অথবা টেক্সট, অথবা আইকন আর টেক্সট, এই দুইটার কম্বিনেশন। মেইনলি আমরা এইটাই বুঝি যে শুধু আইকন হবে। আইকন কাকে বলছি, আপনি আপনার মোবাইলের মেনু বারটাতে চলে যান, মেনু বারটা ওপেন করলে কি কি আসে, অনেকগুলো চিহ্ন আসে না, এই যে ফোনের চিহ্ন আসে, মেসেজ, মেসেঞ্জার, ইউটিউব, অনেক অনেক চিহ্ন আসে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা আইকন, এবং এই ছোট ছোট আইকনগুলোকে আইকনিক লোগো বলা হয়, বা এটাকে কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হয়। আমরা এখন দেখব একটু পরে, যে হোয়াটসঅ্যাপের একটা চিহ্ন রাউন্ড গ্রিন কালারের মধ্যে ফোনের একটা চিহ্ন,
সেমটাই আছে কি ব্লু কালারের মধ্যে ফোনের একটা চিহ্ন, সেটা হচ্ছে ফোন। আবার ধরেন সেম ফোনের মতো ব্লু কালারের মধ্যে ওই যে চাকার মতো একটা চিহ্ন, সেটিংস, তাই না? এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা আইকন, যা এক একটা লোগো। টাইপস অফ লোগোতে প্রধানত বলা হয়েছে 7 টাইপস, 3 টাইপসও বলে, 5 টাইপস বলে, 7 টাইপস বলে। তো আমরা এই ফার্স্ট যেটা আছে এটাতেই চলে যাই। আর আরও অনেক অনেক সাইট আছে, একটু পড়াশোনা করতে হবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই প্রত্যেকটা জিনিস পড়াশোনা করতে হবে, ভালো করে মন দিয়ে পড়বেন প্রত্যেকটা জিনিস। এভাবে রাইট বাটনে ক্লিক করে যে তারা কি বলেছে একটু দেখি তো, ঘুরে আসি, ডিটেলসটা পড়ে আসি। এই জিনিসগুলো খুব ভালো করে স্টাডি করবেন। যে যত বেশি স্টাডি করবেন সে সেই বিষয়টাতে তত বেশি এক্সপার্ট হবেন, বারবার বলছি। সো স্টাডির কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নাই। আচ্ছা, এখানে ওরা 7 টাইপস অফ লোগো, 7 ধরনের লোগোর কথা বলেছে। একটা লোগো হবে ইমেজ, যেটা সিম্বল হবে কার? আপনার বিজনেসের। আপনার বিজনেসের সিম্বলটা একটা ছবির মাধ্যমে প্রকাশ করানোই হচ্ছে লোগো। এখানে 7 ধরনের লোগো আছে। 7 ধরনের লোগো তারা কি কি বলছে? অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট, কম্বিনেশন, এমব্লেম, লেটার মার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ড মার্ক। টোটাল 7 ধরনের লোগো বলছে। এই 7 ধরনের মধ্যে আসলে পার্থক্যটা কি কি? একদম সর্বপ্রথম যেটাতে আসবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। ফার্স্টে যেটা আছে এই লোগোটাতে আসি। এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো আর একটু ঘুরে এসে এই যে পিক্টোরিয়াল লোগো, এই দুটো নিয়ে আমরা এট ফার্স্ট কথা বলবো। অ্যাবস্ট্রাক্ট লোগো আর পিক্টোরিয়াল লোগো একই, জাস্ট এদের দৃষ্টিভঙ্গি আলাদা। পিক্টোরিয়াল যে লোগোটা দেখছেন, পিক্টোরিয়াল লোগোগুলো হবে যা বাস্তব জীবনের সাথে মিলে যাবে। একটা ছবি যা বাস্তব জীবন বা রিয়েল লাইফ, অথবা ধরেন কোনো বস্তু বা কোনো প্রাণী, মানে ন্যাচারাল থিংস, অথবা মেড ইন এই মানে ন্যাচারাল জিনিসগুলোর সাথে বাস্তব কোনো সাদৃশ্য আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে পিক্টোরিয়াল লোগোর মধ্যে। আর অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো হচ্ছে যে এইখানে বিভিন্ন ধরনের শেপ, অথবা ধরেন কোনো ফাংশনাল জিনিস ইউজ করে ছবি বানানো হবে। এইটাও একটা ছবি হবে ছোট্ট আইকন টাইপের, এইটাও একটা ছবি ছোট্ট আইকন টাইপের হবে, বাট দুইটার মধ্যে ডিফারেন্স হবে। এটা হবে ন্যাচারাল আর এটা হচ্ছে নন পিক্টোরিয়াল বা বাস্তব জগতের সাথে এটার কোনো সাদৃশ্য থাকবে না, বাট মিনিংফুল হবে। যেমন এখানে পেপসি যেটা বোঝানো হয়েছে, রেড আর ব্লু হচ্ছে ওদের ব্র্যান্ড কালার। আর এই যে ভিতরে সাদা যে পার্টটুকু দেখতে পাচ্ছি, সাদা পার্টটুকুর এই খালি জায়গাটুকু যদি আপনি মনে করেন যে এটা আপনার মুখ, মানে আমার মুখ, আমি কোনো কিছু পান করছি বা ড্রিঙ্কস যেটা আছে খাচ্ছি, সেটা আমার খাদ্যনালী দিয়ে যাচ্ছে, একটা জাস্ট মিনিং। এই দুইটাই কিন্তু ছবি, বাট দুইটার মিনিং আলাদা। এটা একদম একটা আপেল দেখেই বোঝা যাচ্ছে, বাট এটা দুইটা শেপ দিয়ে ক্রিয়েট করা। এরপরে আসবো লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক। এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি? ম্যাম বোঝা যাচ্ছে না কথাগুলো ঠিক মতন। সবার কি সেম প্রবলেম হচ্ছে? ম্যাম বোঝা যাচ্ছে ঠিক মতো, বোঝা যাচ্ছে ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে? জি জি একদম সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ইরফান, মেবি নেটের একটু প্রবলেম হচ্ছে, আপনি জাস্ট একটু রিফ্রেশ করে নেন, একটু রিলোড দেন পেজটাকে, এখানে গিয়ে এরপর জয়েন করেন। হ্যাঁ, তো
লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক দুইটা দেখে কিন্তু সেমই মনে হচ্ছে, নাসা গুগল একই তো, লিখে টেক্সট লিখেই তো সে লোগো ডিজাইন করেছে, এটার মধ্যে আবার পার্থক্য কি হতে পারে? হিউজ পার্থক্য। হিউজ পার্থক্য কি? নাসা যে দেখতে পাচ্ছি, এই নাসাটা আসলে বিশাল একটা নামের ফার্স্ট লেটার নিয়ে বানানো হয়েছে। নাসার ফুল মিনিং আমরা ছোটবেলায় পড়েছি না, যে একটা ওয়ার্ড দেওয়া থাকতো, সেটার ফুল মিনিং কি, মানে ফুল পার্ট এলাবোরেট করতে হতো, অ্যাব্রিভিয়েশন করতে হতো আমাদের। নাসার ফুল মিনিং কি? ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু। মনে হয় একটু ভুল হয়েছে, দেখে চলেন যাই। নাসা ফুল মিনিং ঠিক আছে ম্যাডাম। এই যে অ্যারোনস্টিক্স, এই স্পেসটা ভুল হয়, এই স্পেলিং ভুল হয়, অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনালের এন, অ্যারোনস্টিক্সের এ, স্পেসের এস, অ্যাডমিনিস্ট্রেশনের এ, এই চারটা ফার্স্ট লেটার নিয়ে নাসা লোগোটা ক্রিয়েট করা হয়েছে। এই রিলেটেড লোগোগুলো একটু হাইলাইটেড হয় এবং এগুলো সব কিন্তু কাস্টমাইজড, মানে ফন্টটাকে আপনি একটু কাস্টমাইজড করে নিয়েছেন, কাস্টম শেপে কনভার্ট করে নিয়েছেন। ওয়ার্ড মার্কটা কি হয়? এটা একটা নাম থাকে বা দুইটা নাম হতে পারে, ফুল ওয়ার্ডটা দিয়ে লোগোটাকে ডিজাইন করা হচ্ছে। কালারের ব্যাপারটা আমরা এখন আসছি না, কালারটা পরে যাব। যে আপনার নাম জিনিয়া, আপনার নাম শাকিল, আপনার নাম কি রহমত, আপনার নাম রহিম, এই নামটা দিয়েই লোগোটাকে বানালে সেটা হয়ে যাবে ওয়ার্ড মার্ক। তাহলে ওয়ার্ড মার্ক আর লেটার মার্কের মধ্যে পার্থক্যটা কি? লেটার মার্ক দুই বা তার চেয়ে বেশি ওয়ার্ডের যদি নাম হয়, মানে সেখানে ধরেন অনেক বড় 4টা 5টা ওয়ার্ড, এত বড় নাম চলে আসছে, অনেকে থাকে যে এত বড় নাম দিয়ে করা, বিশেষ করে এই রিলেটেড, এই যে গভর্নমেন্ট, তারপরে বিভিন্ন এজেন্সি, এদের নামগুলো অনেক বড় বড় হয়, তারা তখনই লেটার মার্ক দিয়ে লোগো ক্রিয়েট করে। আর যদি এক অক্ষর একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড হতে পারে হয়, তাহলে আপনি ওয়ার্ড মার্কে ক্রিয়েট করেন, নো প্রবলেম। অ্যাবস্ট্রাক্ট, পিক্টোরিয়াল, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, এই চারটার মধ্যে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, এখন চলে যাই আমরা মাস্কট লোগোতে। মাস্কট লোগোটা অনেক কি বলবো, এটাকে খুব ইম্পর্টেন্ট বলবো না, কারণ এই ডিজাইনটা সবাই করতে পারে না। আমি কেন এই কথা বলছি? কারণ সবার মাথায় থেকে এই আইডিয়াগুলো আসে না, খুব কম পাবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই মাস্কট ডিজাইনে যাবই না। এটাতে যেমন আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য দিতে হবে, মানে সময় ব্যয় করতে হবে, ধৈর্য ধরে এই কাজটা করতে হয়, কারণ ইচ অ্যান্ড এভরি জিনিস সিঙ্গেল সূক্ষ্ম, আপনার দৃষ্টিশক্তি যদি সূক্ষ্ম না হয় এবং আপনি যদি ইমাজিনেশন করতে না পারেন 100%, তাহলে মাস্কট ডিজাইন করাটা অনেক টাফ। মাস্কট ডিজাইনটা হচ্ছে ভেক্টর ডিজাইন। আপনি আপনার ছবিকে ভেক্টরে কনভার্ট করবেন, চুলটাকে কিভাবে সেট করলে একদম পারফেক্টলি ন্যাচারাল লাগবে, যদিও সেটা ভেক্টর, তাই না? চলেন আমরা মাস্কট ডিজাইন দেখি। মাস্কট ডিজাইনে চলে যাই। এটাকে জাস্ট একটা পোর্ট্রেট করতে হবে, হ্যাঁ, মানে পোর্ট্রেট, মানে কোন একটা মানুষের পোর্ট্রেট দিয়ে, রাইট, এই যে পোর্ট্রেট করা, এটাও কিন্তু মাস্কটের মধ্যে পড়ে। আর এই মাস্কট শুধুমাত্র ইলাস্ট্রেটরই পারবেন, ফটোশপে করতে গেলে ধৈর্য তো হারাবোই আমরা, ফটোশপে এরকম পারফেক্টলি করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ অনেক অনেক লেয়ার চলে আসবে এখানে, কাজ করাটা ইজি না। এগুলো সব ভেক্টর। এই যে পোর্ট্রেট করা যেটা বলেন, হ্যাঁ এটাও হচ্ছে আপনার মাস্কটের মধ্যে পড়ে। যে কি বলেছি, আপনার যদি সূক্ষ্ম চিন্তা করার বা কোথায় কোন পার্টটা শেপটা ক্রিয়েট করলে ছায়া পড়বে, যেমন আপনি আপনার ফেসটাই দেখেন, যে আমার শুধু ফেসটা নিলাম, আমার এই ফেসের মধ্যে কোথাও হয়তো বা ডার্ক সার্কেল পড়েছে, কোথাও একটু লাইটিং হয়ে আছে,
বা ভ্রুগুলো যে প্রত্যেকটা পার্ট আপনাকে আলাদা আলাদাভাবে এবং ন্যাচারালি বসাতে হবে, যে কিভাবে পেন্টুল দিয়ে করবেন নাকি ব্রাশ দিয়ে করবেন, চুলগুলো কিভাবে সেট করবেন। তো এটা আপনি তখনই করতে পারবেন, এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে যে কালারটা এবং কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করানোটাই হচ্ছে মেইন জিনিস, যে আপনি কত সুন্দর করে এই জিনিসটাকে পারফেক্টলি ফুটিয়ে তুলতে পারছেন। ইলাস্ট্রেটর তো অপশন ইমেজ ট্রেস, ওটা দিয়ে না কি না, সহজে ওটা করা দিয়ে যায়? সহজে করা যাবে না। ইমেজ ট্রেস আপনি আপনার কাজের সুবিধার জন্য করতে পারেন, বাট কখনই এরকমটা হবে না। ইমেজ ট্রেসের মধ্যে অনেকগুলো পার্ট আসে, 16টা কালার আসে, 6টা কালার, 3টা কালার, বা ওই হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, কিন্তু আপনি যেটা নিজে বানাবেন এটা দেখলেই মানুষ বুঝবে যে আপনি নিজে কোনটা বানিয়েছেন আর ইমেজ ট্রেস করেছেন কোনটা। অনেকেই আছে ইমেজ ট্রেস করে দিয়ে দেয়, বাট আমি বলবো যে এটা অনৈতিক, কপিরাইটের মধ্যে পড়ে। আপনি আপনার কাজের সুবিধার জন্য ইমেজ ট্রেস করতে পারেন, বাট আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে কোনো কাজ, সেটাকে ইমেজ ট্রেস করে একটু হালকা ঘষা মাজা করে দিয়ে দিলে তো পারফেক্ট হলো না। আচ্ছা, তো মাস্কট ডিজাইন কি হচ্ছে, যে মাস্কট ডিজাইন হবে এরকম, একটু ফানি টাইপের হতে পারে, কার্টুনিস্ট হতে পারে। এখানে কালার থাকবে, যে কালার নিয়ে কাজ করবে, হাইলাইটেড হতে পারে। আর অবশ্যই কালার যে কম্বিনেশন সেটা আপনাকে মেনটেন করতে হবে। এই ছবিটার দিকেই তাকান, শুধুমাত্র এই মুখটার মধ্যে আমি পারতাম না যে একদম পুরোটুকু হোয়াইট কালার দিয়ে দিতে, সাদার মধ্যে ব্ল্যাক কালার, বাট সে দেখেন এই যেখানে নাকটা বোঝানোর জন্য এখানে ছোট্ট একটা শেপ দিয়েছে, যেখানে একটা নাকের ছিদ্র বুঝিয়েছে, এখানে একটা নাকের ছিদ্র, আবার এখানে একটু হালকা ব্ল্যাক কালারটাই অ্যাশ কালার দিয়েছে। এইখানে দেখেন সে ভাঁজ দিয়েছে, যে এতটুকু একটা ভাঁজ, এখানে আবার একটু হোয়াইট কালার শ্যাডো দিয়েছে, এখানে একটু শ্যাডো দিয়েছে, তাই না? যে ভাঁজ বুঝাচ্ছে যে তার হাতের ভাঁজ পড়েছে, ছায়া হয়ে আছে, এই যে কানের ভাঁজ পড়েছে, দুইটা কালার ইউজ করেছে। তো এই যে দুইটা কালারের মধ্যেও সে দেখেন কম্বিনেশন কিভাবে করেছে, যেটা সফট, চোখে লাগছে না, কুল কালার বলা হয় এগুলাকে, চোখে লাগছে না, ন্যাচারাল, একদম টকটকে ইউলো, কটকটা ইউলো, হলুদ কালার যদি আপনি তাকান দেখবেন আপনার কি লাগে, অস্বস্তি লাগবে। কেউ যদি আপনার সামনে দিয়ে একদম হলুদ কালার একটা ড্রেস পরে সামনে দিয়ে হেঁটে যায়, কেমন লাগবে? চোখ ঝলসে যাবে, বা মনে হবে যে কি একটা খ্যাত পড়েছে। বাট আবার সেই হলুদ কালারটাই খুব ভালো লাগবে যদি এটাকে ম্যাচিং করে পরা যায়। আচ্ছা, এটা গেল মাস্কট। তো মাস্কট ডিজাইনটা কি দিয়ে হবে? মাস্কট ডিজাইনের মধ্যে এই যে অ্যাবস্ট্রাক্ট এবং পিক্টোরিয়াল এই জিনিসগুলোর কম্বিনেশন হয়। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, পিক্টোরিয়াল ডিজাইন, মানে এটা হতে পারে আপনার বাস্তব জগতের সাথে মিল, যেমন এই যে একটু আগে সিংহ দেখলাম, যে সেই সিংহটাকে ইলাস্ট্রেশন করেছে, বা মাস্কটে বা ভেক্টর বলেন, পোর্ট্রেট বলেন, যেটাই করেছে, তো বাস্তব জগতের সাথে মিল আছে, বাট ওইখানে অ্যাবস্ট্রাক্ট আছে। কারণ কি, সে শেপ দিয়ে দিয়ে অথবা পেন টুল দিয়ে শেপে ক্রিয়েট করে করে ডিজাইনটাকে বানিয়েছে। এই যে কেএফসির খান সাহেবকে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস, যে তার চুলটা দেখেন এইভাবে সেট হয়ে আছে, এখানে আবার সাদা কালো কালার দিয়ে বুঝিয়েছে যে তার একটু চুল পেকে পেকে গিয়েছে, এরকম টাইপের। তো এখানে অ্যাবস্ট্রাক্ট এবং পিক্টোরিয়াল, সাথে আপনার হচ্ছে লেটার মার্ক অথবা ওয়ার্ড মার্ক, এইগুলার কম্বিনেশন হতে পারে। শুধু আইকনিক টাইপেরও হতে পারে, অথবা টেক্সটও থাকতে পারে, না থাকতেও পারে। এরপরে আসি কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক হচ্ছে এই পর্যন্ত যে 5টা লোগো দেখলেন, 5 টাইপের লোগো, এই 5টা লোগোর কম্বিনেশন করে হয় কম্বিনেশন লোগো। কেমন? যে হয় মাস্কট লোগো আর হচ্ছে ওয়ার্ড মার্ক, এই দুইটা একসাথে করে হতে পারে, বা পিক্টোরিয়াল আর লেটার মার্ক এই দুইটা কম্বিনেশন করে হতে পারে, অথবা ধরেন অ্যাবস্ট্রাক্ট
পিক্টোরিয়াল ওয়ার্ডমার্ক, এই তিনটার কম্বিনেশনে হতে পারে। এই 5টা জিনিস কম্বিনেশন করে কি করে কাজ করে। এখানে বার্গার কিং এর যে লোগোর আইকনটা দেওয়া আছে, এখানে কি কি আছে দেখেন। অ্যাবস্ট্রাক্ট একটা মার্ক আছে। অ্যাবস্ট্রাক্ট মার্ক কোনটা? এই যে ব্লু কালারের যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক। বোঝাচ্ছে কি যে 0 থেকে শুরু করে তারা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আর দিয়ে বুঝিয়েছে রেজিস্টার্ড, যে এটা 0 লেভেল থেকে হাই লেভেলে চলে আসছে। সেটা হতে পারে স্যাটিসফাইয়ের দিক থেকে, হতে পারে টেস্টের দিক থেকে, অথবা হতে পারে আপনার ওদের যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, মানে ওরা ইনক্রিজ বোঝাচ্ছে। মিডলে দেখেন বার্গার কিং, পুরো নামটা রেখেছে। এখানে কিন্তু এই লেটার মার্ক আসে নাই, যে বার্গারের বি, কে কিং এর কে আসে নাই, বি কে আসে নাই। ওয়ার্ড মার্কের 2টা ওয়ার্ড তারা পুরোটা রেখেছে, এবং বার্গার কিংকে এমনভাবে বসিয়েছে যে বার্গারের ভিতরের যেই এটা দেওয়া হয় পোরটার মতো, সেভাবে রাখার চেষ্টা করেছে। উপরে দেখেন একটা বন বা বান কি হয়, যে যেমন হয় যে উপরে আর নিচে বান দেওয়া হয়, ভিতরে আপনার খাবারের যেই পুরটা থাকে সেটা দেওয়া হয়। এটা মাস্কট করেছে, যে মানে শেপের মধ্যে করে মাস্কট ডিজাইনের মতো ডিজাইন করেছে, এবং এটাকে পুরো একটা বার্গারের রূপ দিয়েছে। সো এখানে 1 2 3 তিনটা জিনিস কম্বিনেশন করে বানানো, দ্যাটস ওয়াই এটা কি কম্বিনেশন মার্ক লোগো। এমব্লেম লোগো কাকে বলছে? এমব্লেম লোগোটা হচ্ছে এখানে আপনার এই যে লেটার মার্ক, তো আমরা ফার্স্ট লেটার, শুধুমাত্র ফার্স্ট লেটার নিয়ে কাজ করছিলাম না। এখানে তো এই যে অনেক বড় নামটা নিয়ে কাজ করতে প্রবলেম হবে, তাই আমরা কি করছিলাম, পুরো নামটার যে ফার্স্ট লেটারগুলো, সেই লেটারগুলো নিয়ে কাজ করছিলাম। বাট এমব্লেম লোগোতে সেটা হবে না। এমব্লেম লোগোতে কি হয়, এখানে আপনি পুরো নামটাই নিয়ে আসেন। এমব্লেম লোগোটাতে কি, যে নাম যা আছে আপনি পুরোটাই রাখতে পারেন। এই পুরো নামটা যে ছিল নাসার, এই পুরোটুকুই আপনি নিয়ে আসতে পারেন। এই লোগোটাতে একটা হিস্টোরি, ট্রেডিশন, কোনো জাতি বা বর্ণ বা গোষ্ঠী, অথবা কোনো ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়। এবং এখানে ফুল নামও থাকতে পারে অথবা ওয়ার্ড মার্কও থাকতে পারে। যখন এই জিনিসগুলো সবকিছু একসাথে মিক্সচার করে কাজ করা হয়, তখনই হয় এমব্লেম লোগো। বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে হচ্ছে আপনার এজেন্সি, আর কি হতে পারে, এই তো এরাই হচ্ছে এই এমব্লেম লোগোগুলো খুব বেশি ইউজ করে। আমাদের দেশেরই দেখেন যত স্কুল কলেজ আছে, ওনাদের লোগোগুলো কি হয়, এরকম নাসা, অ্যাপল, এদের মতো হয়? এদের মতো কিন্তু হয় না। সবারই রাউন্ড থাকে, ফুল নামটা থাকে, যে ঢাকা আইডিয়াল কলেজ, হলি ক্রস মডেল স্কুল অ্যান্ড কলেজ, তাই না? পুরোটা জুড়ে থাকে। তো আমরা একটা একটা করে যদি দেখি অ্যাবস্ট্রাক্ট লোগো, চলেন এখানে চলে যাই। এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, যেগুলো শেপ দিয়ে আসলে করা হবে, শেপের মাধ্যমে। হ্যাঁ জিনিয়া, না না টোটালি 7 প্রকার না, আমি কিন্তু ফার্স্টেই বলেছি আমরা যখন লোগো ডিজাইন করি আসলে 3 ধরনের করি। সেটা কি কি, এই যে দেখেন, এখানে আসেন, আপনি কি লোগো করবেন, এই যে এখানে তো আর নামটা দেখেন অ্যাবস্ট্রাক্ট আর পিক্টোরিয়াল, এর আগে কখনোই নাম শুনেছেন? আপনি ডিজাইন করতে গেলেও কিন্তু এই নাম হয়তো বা মনে থাকবে না। এই জন্য তো বলেছি পড়াশোনা করেন। যে তখন আমরা কি করি, যে আইকন বলি,
যে আইকনিক লোগো এরকম চিহ্ন দিয়ে, যে শুধু চিহ্ন অথবা নাম শুধু টেক্সটটা থাকবে, অথবা এই যে বার্গার কিং এর মতো যে চিহ্ন আর টেক্সট দুইটা কম্বিনেশন করে করবে মেইনলি। কিন্তু হ্যাঁ না, এটা আমি এক যে এখন আমার শেষ হয় নাই তো, কথা বলি আস্তে আস্তে বুঝতে পারবেন, আসতেছি। বাইরেরা এটা বলে সবাই তো আর বলে দিবে না, অনেকে বলে অনেকে বলে না। তো এখানে কি অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো মেইনলি হচ্ছে আপনার শেপের মাধ্যমে আপনি নিজে ডিজাইন করবেন, এটা বাস্তব কোনো জগতের সাথে ম্যাচ করছে না, আপনি নিজস্ব আইডিয়া। যেমন বিকাশের যেই লোগোটা আপনার ওই যে পাখির মতো, তাই না, বিকাশের লোগোটা, ওইটাকে আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট লোগো বলছি। ওইটাকে আমরা পিক্টোরিয়াল লোগো বলতে পারতাম, বাট পিক্টোরিয়াল লোগো আবার কাকে বলবো, টুইটারের যে ছবিটা আছে, এই যে একটু পরে গেলেই দেখতে পারবো, সেটাকে আবার পিক্টোরিয়াল বলছে। আচ্ছা একটু নিচে আসি, মনোগ্রাম লোগো, লেটার লোগোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মনোগ্রাম লোগো। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ডিটেলস, এই যে টাইপস অফ লোগো কোনটা কেমন হচ্ছে, এই যে 10টার যে বললো, আসলে কি 10টা রকম হয়, এই 10 টাইপসও গিয়ে দেখবেন এইখানে যা যা বলেছে এই জিনিসগুলোকেই কম্বিনেশন করে করে, এই 7টাকেই কম্বিনেশন করে করে আরও 3টা বানায় দিচ্ছে। তো মনোগ্রাম লোগো বা লেটার মার্ক, যে ওই যে ফার্স্ট লেটারগুলো নিয়ে হচ্ছে এইচবিও, আইবিএম, নাসা। এরপরে আসেন ওয়ার্ড মার্কস অথবা লোগো টাইপ, এটাকে আমরা লোগো টাইপ বলছি। যে লেটারটা কি আপনি কি করছেন, লোগোর মতো করে ডিজাইন করছেন, একটা টেক্সট থাকবে বা ফুল নামটা থাকবে, নামটা হচ্ছে নর্মালেও থাকতে পারে, অথবা আপনি সেটাকে শেপে কনভার্ট করে কাস্টম করে নিতে পারেন। যেমন এই যে ভিসা টেক্সট আছে, ভিসার এই জায়গায় আবার একটু ত্রিভুজের মতো লাগিয়ে দিল, যে কার্ড খুলে আসছে, কোকাকোলার একটু লেজের মতো করে দিয়েছে। কখন আপনি লেটার মার্ক লোগো ইউজ করবেন, কখন আপনি ওয়ার্ড মার্ক লোগো ইউজ করবেন এবং কেন করবেন, এই যে এখানে একটা ডিটেলস দেওয়া আছে, এটা পড়লে বুঝতে পারবেন। আরও ডিটেলস যদি পড়তে চান যে ফেভারিট টাইপোগ্রাফিক লোগোগুলো কেমন হয়, এখানে ক্লিক করে আপনি ভিতরে গিয়ে দেখেন পিক্টোরিয়াল লোগোটা আসলে কাকে বলছে। এই যে দেখেন পিক্টোরিয়াল মার্ক লোগো সেটাই হবে যেটা হচ্ছে আপনার ইটস প্রবাবলি দ্য ইমেজ দ্যাট কামস টু মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক লোগো, যে আপনি যখন লোগোটার কথা চিন্তা করবেন সাথে সাথে একটা ছবি ভেসে উঠবে আপনার চোখের সামনে। এখানে আছে এই যে যখন আপনি বিগেস্ট কোনো থিং করবেন, মানে চিন্তা করবেন কিছু করার জন্য, পিক্টোরিয়াল লোগোটাই হচ্ছে তারা কি বলছে যেটাকে আপনি চুজ করেন। কারণ কি, সামথিং দ্যাট স্টিক উইথ ইউর কোম্পানি এন্টায়ার এক্সিস্টেন্স, যে এই জিনিসটা খুব এক্সিস্ট করে আপনার টোটাল লোগোটার ভিতরে। আর অ্যাবস্ট্রাক্ট লোগোটা কাকে বলছে, যে পিক্টোরিয়ালের বিপরীত ছিল। অ্যাবস্ট্রাক্ট লোগোটা বলছে যে এইটাও পিক্টোরিয়ালের মতো, এই যে দেখেন বলেছে অ্যাবস্ট্রাক্ট মার্ক স্পেসিফিক টাইপ অফ পিক্টোরিয়াল লোগো, পিক্টোরিয়াল লোগোর মতোই। ইনস্টেড অফ বিং এ রিকগনাইজেবল ইমেজ লাইক অ্যান অ্যাপল অর বার্ড, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক ফ্রম দ্য রিপ্রেজেন্টস ইউর বিজনেস। ইনস্টেড অফ বিং এ রিকগনাইজেবল ইমেজ, যে সরাসরি একটা পরিচিত ছবি হবে না, যেমন একটা আপেল বা একটা বার্ড, পাখি, ওই যে টুইটারে যেমন বার্ড দেওয়া ছিল, এরকম ছবি হবে না, কিন্তু সেটা কি হবে, জিওমেট্রিক কোনো ফর্মে আসবে, দ্যাট রিপ্রেজেন্টস ইউর বিজনেস। শেপটাকে আপনি এমনভাবে ক্রিয়েট করবেন যেটা সরাসরি ইমেজ রিকগনাইজ কোনো ইমেজ বহন করবে না, বাট জিওমেট্রিকের মাধ্যমে। খুব সিম্পল, দেখেন এই ফুলটা দেখলেই মনে হচ্ছে কি এটা কোনো একটা ফুল মনে হচ্ছে, বাট এখানে প্রত্যেকটা জিওমেট্রিক ইউজ করেছে, যে শেপ ইউজ করে করে বানিয়েছে। এটা দেখেই মনে হচ্ছে শাপলা, বাট এটার মধ্যেও আবার কি, এই যে 3টা আন্ডারলাইন বা ড্যাশ এনে
কেটে দিয়েছে তখন এটা ভাগ হয়ে গেল, অ্যাডিডাসের চিহ্ন বহন করছে, তাই না? মাস্কট লোগো অবশ্যই হবে ইলাস্ট্রেটেড ক্যারেক্টার, এটা হবে যেটা কালারফুল হবে, মাঝে মাঝে কার্টুনিশ হতে পারে, মোস্ট অলওয়েজ ফান, মানে ছবিটা দেখলেই মনের মধ্যে একটা উচ্ছ্বাস জেগে উঠবে বা আপনার সামথিং হ্যাপিনেস যেটা বলে সেটা আসবে। দ্য মাস্কট লোগো ইজ এ গ্রেট ওয়ে টু ক্রিয়েট ইউর ভেরি ওন ব্র্যান্ড স্পোকার পারসন। এবং আপনি যখন ফাইবারে একটু ঘোরাঘুরি করবেন দেখবেন এই রিলেটেড গিগগুলো অনেক কম হয়, 1,500-2,000-এর বেশি পাবেন না। লোগো ডিজাইন যা দেখেন অনেক অহরহ হাজার হাজার, কিন্তু এই ডিজাইনগুলো খুব কম। যে মাস্কট লোগো লিখে সার্চ দিবেন দেখবেন অনেক কম। কখন আপনি পিকচার লোগো ইউজ করবেন, কখন আপনি সিম্বল লোগো ইউজ করবেন, ডিফারেন্টগুলো হচ্ছে একটু পড়েন। কম্বিনেশন লোগো কি বলছে, এই যে দেখেন, কম্বিনেশন মার্ক লোগো কম্প্রেসড অফ এ কম্বাইন্ড ওয়ার্ড মার্ক, যে ওয়ার্ড মার্ক অথবা লেটার মার্ক অথবা পিক্টোরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা মাস্কট, এই জিনিসগুলোর কম্বিনেশনে কি হচ্ছে লোগো ডিজাইন হচ্ছে। আপনি যে কোনো লোগোই ডিজাইন করেন না কেন, লোগোগুলো যেন মিনিংফুল হয়, প্রত্যেকটা লোগোর মধ্যেই এক একটা হিডেন স্টোরি আছে, আপনার লোগোর মধ্যে যাতে হিডেন স্টোরি থাকে, তা না হলে লোগো পারফেক্ট হবে না। আর আপনি এই সেক্টরটাতে ভালো করার জন্য কি করতে হবে, আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। এমব্লেম লোগো কাকে বলছে, যে এমব্লেম লোগো তখনই হয় যেটা একটা সিম্বল বা আইকন হবে, যেমন বেজ, সিল, ক্রেস্টের মতো, এটা হবে ট্রেডিশনাল অ্যাপিয়ারেন্স অ্যাবাউট দেম ক্যান মেক স্ট্রিকিং ইম্প্যাক্ট। এই যে স্কুল, অর্গানাইজেশনস, গভর্নমেন্ট এজেন্সি, তারা হচ্ছে এই রিলেটেড লোগোগুলো ইউজ করে থাকে। এমব্লেম লোগোটা আসলে এখন মানুষ খুব কম ইউজ করে, 21st সেঞ্চুরির আগে হচ্ছে এগুলো বেশি ইউজ করা হতো। একটু পড়াশোনা করেন কখন কম্বিনেশন ইউজ করবেন, কখন এমব্লেম লোগো ইউজ করবেন। তো এবার আসি আমরা ওই যে জিনিয়া যে কোশ্চেনটা করলো যে ক্লায়েন্ট কি আমাকে বলে দিবে, আসলে এটা ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কতটুকু জানে। সাপোজ আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আমাকে একটা লোগো বানিয়ে দাও, ধরেন এতটুকুই বললো যে আই নিড এ লোগো, ক্যান ইউ প্লিজ ক্রিয়েট ফর মি, মানে আমার জন্য কি তুমি একটা লোগো ডিজাইন করে দিবা। জাস্ট এতটুকু বলার সাথে সাথেই আপনার কাজ কি, পরবর্তী কাজটা কি, সে শুধু এতটুকু বলেছে, এরপরের কাজ কি আপনার, তাকে কোয়েশ্চেন করা। গুড, তাকে কোশ্চেন করব। ধরেন কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিবে যে আমার স্টার্ট আপ কোম্পানি, যে আমি নতুন কোম্পানি শুরু করেছি, আমি এই বিজনেস করছি, সেটা হতে পারে কোনো ট্রান্সপোর্ট, হতে পারে কোনো ফুড কোম্পানি, রেস্টুরেন্ট, মানে সে যে ধরনের কাজ করে, যে আমি একটা নতুন কোম্পানি শুরু করেছি, ফ্যাশন হাউস, আমি এখানে মেয়েদের কি বলে লেডিস কুর্তা এটা সেটা সেল করব, আমার ফেভারিট কালার হচ্ছে, বা আমি চাই আমার লোগোটার মধ্যে লাল আর কালো থাকবে, আর লোগোটা তুমি হচ্ছে বেশি হাইলাইট করবা না, কি বলে ভার্টিক্যালি করবা না, আমি যে হরিজন্টালি, সে আপনাকে খুব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরেও আপনার আরও কোশ্চেন থাকবে যে স্টার্ট আপ কোম্পানি, সে কিন্তু বলে দিয়েছে যে তার 2টা কালার পছন্দ, হরিজন্টালি তুমি লোগো বানাবা। এরপরেও যদি মনে হয় না আমার আরও কিছু জানতে হবে, আর অনেক কিছু জানার আছে, তাহলে তাকে কোশ্চেন করেন বারবার। আবার অনেক ক্লায়েন্ট পাবেন সে শুধু বলবে আমার একটা লোগো দরকার, আমার কোম্পানির নাম এইটা, এতটুকুই বলবে, আর কিছু বলবে না। তাহলে ওখানে আমার কাজ কি, ওই যে কোশ্চেন, আপনি যত বেশি কোশ্চেন করে তার থেকে অ্যান্সার নিতে পারবেন আপনার কাজ তত সহজ হয়ে যাবে। আপনি তাকে কি কোশ্চেন করবেন, এটা বলতে পারেন যে তোমার কি নতুন কোম্পানি নাকি পুরনো কোম্পানি,
আচ্ছা, যদি নতুন হয় তাহলে তো তার ওয়েবসাইট নাও থাকতে পারে, আর যদি পুরনো হয় তার ওয়েবসাইট থাকলে আপনি তার থেকে ওয়েবসাইটটা নিয়ে নেন, লিঙ্কটা, যে তোমার এই ওয়েবসাইটের লিঙ্কটা তো আমি একটু স্টাডি করি। ওয়েবসাইট ঘুরলেও কিন্তু একটা কোম্পানি বা একজন মানুষের ডিটেলস মানে রুচিটা কি সেটা বোঝা যায়। এরপরে তাকে এটা কোশ্চেন করতে পারেন যে তুমি যে লোগোটা ডিজাইন করতে চাচ্ছ, তার কাছ থেকে জেনে নেন তার প্রিভিয়াস কোনো ডিজাইন আছে কি না। এটা যে শুধু লোগোর জন্যই তা কিন্তু না, যে কোনো ডিজাইনের মধ্যেই তার কাছ থেকে আমরা জেনে নেব যে আপনার প্রিভিয়াস কোনো ডিজাইন আছে কি না। প্রিভিয়াস কোনো ডিজাইন থাকলে যে এই ডিজাইনটা কি তুমি মডিফাই করতে চাও, রিডিজাইন করতে চাও, নাকি টোটালি নতুন একটা ডিজাইন চাচ্ছ। যদি একদম টোটালি নতুন হয়, কেন তুমি আগের ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছ বা মডিফাই করতে চাচ্ছ, কী জন্য, তোমার কোন পার্টটা ভালো লাগে নাই। দেখেন, আপনি যদি ওর থেকে না জেনে নেন, সাপোজ ওর পুরনো একটা লোগো আছে, ধরে নিলাম এইটাই, এই যে এখানে ধরেন এই লেখাটা, এইটাই হচ্ছে ওর পুরনো লোগো। ওর হয়তো বা এখানে শুধু এ লিখেছে, কালারটা পছন্দ হয় না, এবার সে চাচ্ছিল একটু স্টাইলিশ একটা এ আসুক, এ দিয়ে করুক। যে তুমি কেন তোমার পুরনো ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছ, এনি কোনো রিজন আছে কি না, যদি রিজন থাকে সেটা কি। ও যদি প্রবলেমটা আপনাকে বলে তাহলে আপনার জন্য সুবিধা হবে, সেম ভুল আপনি করবেন না। কারণ সেম ভুল করলে বা কোনো ভুল হলে ক্লায়েন্ট আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে, হয়তো বা অন্য কোনো ফ্রিল্যান্সার বা ডিজাইনারের কাছে চলে যাবে, তাহলে একজন রিপিট কাস্টমার আপনার থেকে ঝরে পড়ে গেল। এরপরে হচ্ছে যে ওর কালার নিয়ে আপনি কথা বলতে পারেন। ওর পছন্দের কালার দুইটা, তো আপনি একটু ঘাটাঘাটি করে দেখলেন যে ধরেন ট্রান্সপোর্টের জন্য একটু হাইলাইটেড কালার ভালো লাগে, সে হয়তো বা কুল কোনো কালার দিল, মানে একটু নরম সফট লাইট কালার না দিয়ে সফট কালার দিল। আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে এখানে এই কালারগুলো ভালো লাগে, আমি কি তোমার জন্য এক্সট্রা কোনো ডিজাইন করব, মানে তোমার দুইটা কালার তো রাখবই, মাস্ট বি। সব সময় ক্লায়েন্টকে হাইলাইটেড রাখবেন, মনে রাখবেন, এটা সব জায়গায় বলে যে কি জানো, কাস্টমার অলওয়েজ রাইট। সব জায়গায় কাস্টমার অলওয়েজ রাইট, সে যেটা বলবে সেটাই রাইট। আপনি ডিরেক্টলি কখনো তাকে ফোর্স দিতে পারবেন না, বাট তাকে বুঝিয়ে বলতে পারবেন, একটু ঘুরিয়ে বলতে হবে যে আমি তো তোমারটা ডিজাইন করব, আমি কি আরও এই যে এই কালারগুলো আছে, আমি কি এটার করে দেখাবো নাকি, তুমি দেখো। তারপরে হচ্ছে যে সে যে ডিজাইনটা করতে দিচ্ছে তার কি কোনো পছন্দ আছে কিনা, যে তোমার কি কোনো পছন্দের ডিজাইন আছে, তাহলে আমাকে একটু দেখাও, আমার জন্য সুবিধা হবে। আবার অনেক ক্লায়েন্ট পাবেন যে সে স্যাম্পল দিয়ে দিবে, গুগল থেকে, লোগো মেকার, অনেক অনেক সাইট আছে, এখান থেকে দেখবেন সে বিভিন্ন ধরনের ছবি এনে এনে আপনাকে স্যাম্পল দিয়ে দিচ্ছে যে আমার এরকমটা পছন্দ, তুমি দেখো এইগুলোর মধ্যে থেকে কিছু একটা আইডিয়া বের করে তুমি করতে পারো কিনা। অনেক অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন। এই জন্যই হচ্ছে যে ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কথা বলার আগে আমরা কি করি, আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করি। কি জন্য, এই প্রবলেমগুলো যাতে আমাদের না হয়, যে এক এক ক্লায়েন্টের মতিগতি এক এক রকম, এক এক বায়ার এক এক রকম কাজ করে, যে কিছু কিছু দেখবেন এত ভালো ডিজাইন করে বাট তাদের কোইন না করে আরেকজনকে করা দেয়। কারণ সবার তো আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগছে, আপনার পাশে যে মানুষটা বসে আছে তার কাছে সেম জিনিসটা তো ভালো নাও লাগতে পারে, তাই না? এক একজনের পছন্দ এক এক রকম। তো কন্টেস্ট করলে হবে কি, আপনার এই যে ধৈর্য শক্তি বাড়বে, এবং কে কেমন ডিজাইন করছে, কেমন টাইপের ডিজাইন হয়, ক্লায়েন্ট কী কী ইনফরমেশন দেয়, কে দেয় না, এমন না যে আপনি তার কাজই করবেন, বাট একটা আইডিয়া আপনার চলে আসবে, একটা আইডিয়া চলে আসবে এবং আপনি প্রিপেয়ার্ড হবেন আস্তে আস্তে। অনেক অনেক কথা বলে ফেললাম, খুব কি বেশি হিজিবিজি লাগছে? না ম্যাডাম, শুনতে ভালো লাগছে। শুনতে ভালো লাগতেছে। আচ্ছা, এবার আসি আমরা একটু কালার নিয়ে কথা বলি। আপনি আপনার ক্লায়েন্টকে যে কালারটা প্রোভাইড করবেন
সে ধরেন কোনো কালার বলে দিল না, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কালারটা কি ইউজ করব আমি? সে কোনো তার কোনো ওয়েবসাইট নাই, তার পছন্দের কোনো কালার নাই, সে জাস্ট বলে দিল যে আমার এরকম একটা লোগো নাম, তুমি একটা কালার চুজ করো। তো আপনি ফার্স্টে কিভাবে কালার চুজ করবেন যে যাতে ক্লায়েন্টকে আকৃষ্ট করা যায়, এখন থেকে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, যাতে নেক্সট 2 মান্থ পর এই জিনিসগুলো নিয়ে আমরা প্রবলেম ফেস না করি। ক্লিয়ার বিষয়টা? আপনাদেরকে টাইপ টুল যখন দেখিয়েছিলাম, টেক্সট আর কি, তখন বলেছিলাম না যে মাথার মধ্যে কিছু ফন্টের নাম একদম মুখস্থ করে ফেলবেন, মুখস্থ না মানে ধাতস্থ করে ফেলবেন, যে মাথার মধ্যে শুধু ওই ফন্টগুলোই ঘুরবে। আপনার অনেক অনেক ফন্ট থাকতে পারে, ফন্ট কালেকশনে রাখেন, নো প্রবলেম, বাট আপনি কি করবেন, জাস্ট হচ্ছে কয়েকটা 7, 8টা 10, 12টা ফন্ট আপনি মাথার মধ্যে একদম গেঁথে রাখেন যে এই ফন্টগুলোই আসলে বেশি ইউজ হয়। ঘুরে ঘুরে দেখেন, কনসেপ্টগুলো দেখেন। এই যে এখানে সে কি করেছে, লোগোটাকে একটু বোল্ড করে দিয়েছে, কনসেপ্টটাকে একটু লাইট করে দিয়েছে। আবার আরেক জায়গায় দেখেন এখানে লরেমটাকে সে একটু রেগুলার রাখছে, ইপসামটাকে আবার বোল্ড করে দিয়েছে। যত বেশি ডিজাইন দেখবেন তত আইডিয়া মাথায় আসবে। বারবার একই কথা বলছি। সো কালারটা কিভাবে বুঝবো? সাপোজ আপনাকে কেউ একজন বললো যে সে কোন একটা রেস্টুরেন্টের জন্য লোগো বানাচ্ছে, রেস্টুরেন্ট লোগো, আপনি এসে কোথায় সার্চ দিবেন? ফার্স্ট গুগল, খুব ভালো একটা সাইট যেখানে আপনি সব কিছু পাবেন, যা জানার প্রয়োজন এখানে এসে লিখে সার্চ দেন, সব জানতে পারবেন। সেকেন্ড ড্রিবল, তারপরে আছে বিহান্স, পিন্টারেস্ট, এই সাইটগুলোতে আপনি কি পাবেন? অনেক অনেক আইডিয়া পাবেন, খুব ভালো ভালো ডিজাইন থাকবে, এগুলো ফলো করব আমরা। তো এখানে এসে আপনি লিখে সার্চ দিলেন যে রেস্টুরেন্ট লোগো, রেস্টুরেন্ট লোগো লিখে জাস্ট সার্চ দেন। দেখেন এই রেস্টুরেন্ট লোগোগুলোতে আপনার কেমন কালার ইউজ করা হয়, ওরা ম্যাক্সিমাম টাইপের কি কালার ইউজ করে। একটা সফট ইয়েলো কালার, দেখতেই ভালো লাগছে, তাই না? যে ম্যাক্সিমামই তারা হচ্ছে এই কালারটাই দেখেন, এই যে ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, তারপরে এই যে ন্যাচারাল যে সবুজ শাকসবজির সাথে ম্যাচ করে, তারপরে এই যে রেড, একদম টকটকে লাল না, সফট একটা রেড কালার, এই কালারগুলোই কিন্তু ইউজ করে। একটু জাস্ট এসে ঘোরাঘুরি করেন। আবার ধরেন কেউ আপনাকে বললো সে হয়তো বা কি বলে ডেন্টাল লোগো, ধরেন যে দাঁতের ডাক্তার সে, বা তার কোনো চেম্বার দিয়েছে, সে এরকম একটা লোগো দেখতে চায়, আসেন ঘুরে দেখেন যে কি কালার আসলে ম্যাক্সিমাম টাইমে ইউজ করে। পেস্টের কালার দাঁতের কালারের সাথে ম্যাচ করে ডিজাইনগুলো করা হয়। এরপরে আমরা আরেকটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে আপনি যখন ডিজাইন করবেন, যে আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে A to Z আপনার মনে হলো যে হ্যাঁ আমি সব ইনফরমেশন নিতে পেরেছি, এরপরে কোন কালার কিভাবে কি চুজ করবেন সব কিছু করলেন, পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে এবার আসছেন আপনি গুগল বা ড্রিবল যেটাতে বলেন, যে মাথার মধ্যে 2-3টা আইডিয়া ঘুরছে, আপনার কথা বলে একটু পড়াশোনা করে মাথার মধ্যে 2-3টা আইডিয়া ঘুরছে যে এরকম এরকমটা হতে পারে। যখন ঘুরে ঘুরে দেখবেন এরকমই তো একটা আইডিয়া করেছিলাম যে দাঁতটা কিভাবে দেব, টেক্সটটা কিভাবে বসিয়ে দেব, আবার ঘুরবেন হ্যাঁ এইরকমও তো একটা আইডিয়া করেছিলাম। মানে এটা ফেস করবেন আপনি, আমি, আপনারা সবাই এই জিনিসটা আমরা ফেস করি, যে হুবহু আমার ডিজাইনটা তে তো করেই ফেলেছে, এটা তো কপিরাইট হয়ে যাবে, সেম ডিজাইন এরকমটা করতে চাচ্ছিলাম, এটাও তো করে ফেলছে, তাহলে করবোটা কি? সবাই তো করে রাখছে, সবাই তো ডিজাইন কমপ্লিট করে ফেলছে, আমি কি ডিজাইন করব বলেন তো?
এখন আমি কি ডিজাইন করব, মাথায় তো কোনো আইডিয়া আসছে না। আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চিন্তা করতে হবে যে একটু এ টু জেড আপনি ভালো করে, যে নামটা কি, নামটাকে খুব ভালো করে দেখেন যে যে নামটা আছে নামটাকে কোনোভাবে আপনি মডিফাই করতে পারেন কিনা, সেটা অ্যাপের মাধ্যমে AMI নাকি নামটা রেখে আইকনটা কিভাবে দিলে, যে অনেক অনেক রিসার্চ করে দেখলেন ওকে যে সবই তো নিয়ে গেছে, এরপরেও কিছু করা যায় কিনা, যে দাঁতটাকে আপনি এমনভাবে প্রেজেন্ট করতে পারেন কিনা যা অন্যের সাথে ম্যাচ করবে না। যদি ম্যাচ করে আমরা কিভাবে সেটা দেখব যে কপিরাইট হয় কিনা, আপনি গুগলে এসে সার্চ দিলেই আপনার ছবিটা এসে পোস্ট দিবেন যে কপিরাইট চেক, ইমেজ কপিরাইট চেক, এই যে ইমেজ কপিরাইট চেক। আর অনলাইনে আসেন, এখানে এসে আপনি কপিরাইটগুলো চেক করতে পারেন যে ইউজিং টিনি রিভিউ সিস্টেম, তারপরে কপিরাইট কারেক্ট, আবার টেক্সট কপিরাইট, যে টেক্সটের কোনো কপিরাইট হয়েছে কিনা, সবগুলো অনেকগুলো সাইট আছে, এসে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনো ধরনের স্যাম্পল বা কি বলে একটু সাইন পান কিনা যে আপনি নতুন করে এটাকে বানাতে পারবেন। জাস্ট একটু আইডিয়াটা আপনাকে ইউনিক করতে হবে। আপনার মাথায় আইডিয়া চলে আসছে, সাথে সাথে আপনি খাতায় হাতে আর্ট করে ফেলেন, কাগজে কলমে পেন্সিল দিয়ে আর্ট করেন। আপনাকে একদম পারফেক্ট আর্টিস্ট হতে হবে না যে আমাকে পারফেক্ট আর্ট করতে হবে, সুন্দর করে আর্ট করতে হবে না, তা না। আপনি শুধু স্কেচটা করেন, ফার্স্টের বার একটা স্কেচ করেন, একটু ঘুরে ঘুরে দেখেন, না ফার্স্টের বার ভালো হচ্ছে না, আবার সেকেন্ড টাইম করেন, ওকে পারফেক্ট মনে হচ্ছে না, আরেকটু দেখে চেষ্টা করেন আরেকটু মডিফাই করা যায় কি না। একবার দুইবার তিনবার দেখবেন, চারবারের সময় ঠিকই আপনি যে জিনিসটা চাচ্ছেন হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনি সফটওয়্যারে চলে যান। যত ভালো ভালো প্রফেশনাল আছে, হাই লেভেল প্রফেশনাল, তারা কিন্তু এই কাজটাই করে। বাট এই যে আমাদের মতো, একটু আগে যে একজনকে দেখালাম, এই আমাদের মতো যারা আছি আমরা কি করি, জাস্ট দেখছি একটা কন্টেস্ট, একটু পরে সরাসরি চলে যাই সফটওয়্যারে চলে গিয়ে ডিজাইন করা শুরু করে দিই, কিছু একটা ডিজাইন করে দিয়ে দিই। আবার এমন অনেক অনেক ক্লায়েন্ট পাবেন ওই ডিজাইনকেই সে উইন করে দিবে, তখন জাস্ট বলবেন যে এটা কোনো কাহিনী হইল, একে উইন করাইলো। তাহলে আপনাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, A to Z ভালো করে জেনে নিতে হবে, ইনফরমেশন টুকে নিতে হবে। সেকেন্ড, সেটা নিয়ে আপনি পড়াশোনা করেন, স্টাডি করেন, রিসার্চ করেন। থার্ড, খাতায় হাতে কলমে আর্ট করেন। এরপরে হচ্ছে আপনি সফটওয়্যারে চলে যান, ডিজাইন করেন। আর অবশ্যই 3-4টা কম্বিনেশন করে কাজ করবেন, কারণ আপনি যদি একটার জন্য একটা ডিজাইনই করেন কখনোই তা লাভ হবে না। মিনিমাম আপনাকে 3-4টা স্যাম্পল করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, ক্লায়েন্ট একটা কাজ দিলে আমি কাজটা করার সময় আমার ভিতরে কোশ্চেন যাবে, আমি ইনস্ট্যান্ট ওই কোশ্চেনগুলো কিভাবে করবো? আমার তো প্রবলেম ফেস হলে যখন আমার কাজটা করতে যাবো, কি প্রবলেম সেটা? যেমন আপনি আজকে একটা ক্লাস করলেন, এখন তৎক্ষণাৎ আমরা কোশ্চেন করতে পারি না যে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই। আমরা যখন ভাষা প্র্যাকটিস করি তখন আমাদের কোশ্চেন আসে এই জিনিসটা তো হয়তো বুঝি নাই। রাইট রাইট রাইট, এইটা হচ্ছে আপনি এখন কাজ করতে যাচ্ছেন তাই আপনার প্রবলেম হচ্ছে, আর ওইটা হচ্ছে সরাসরি আপনি এই এখন যে প্রবলেমগুলো ফেস করছেন আপনি নিজেকে তৈরি করে যাচ্ছেন। আপনি কি এখন ক্লায়েন্টের সাথে গিয়ে কাজ করবেন নাকি? না, আপনি নিজেকে এখন তৈরি করছেন। আর তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কারণ আপনি পারদর্শী, আপনি এই রিলেটেড কাজ করে আসছেন, এই জন্য ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে। সো ওইখানে কোশ্চেনটা আমাকে কোশ্চেন করবেন যে আমি তো এই সফটওয়্যারের এটা বুঝি নাই, এটা তো করি নাই, এটা তো পারি না, এটা কিভাবে আনছে, আপনি আমাকে এইগুলো কোশ্চেন করছেন। বাট আমি তো ক্লায়েন্ট না, আমি যখন আপনাকে একটা কাজ দেব, কাজ রিলেটেড কোশ্চেন আপনাকে করতে হবে এবং আপনাকে সেটা বুঝতে হবে যে কি কি হতে পারে, এখানে কি কোশ্চেন করা যেতে পারে। আর
এটা না যে আপনি ফার্স্ট টাইমেই একদম ক্লায়েন্টের থেকে সব নিলেন ইনফরমেশন, কাজ করতে গিয়েও প্রবলেম হতে পারে। আপনাদের তো টেক্সটে কনভারসেশন চলবেই, কাজ করছেন, আপডেট দিচ্ছেন যে দেখো তো তোমার এটা ভালো লাগে কিনা, সেটাকে মকআপ করে ওকে বসায় দেখালেন, ও আবার কারেকশন দিবে, ওই কথা তো হবেই, একটা দুইটা কথা তো আসবেই। বাট ইনিশিয়াল যে কাজ সেটা তো আপনাকে আগেই জেনে নিতে হবে। ফার্স্ট, তার কোম্পানি সম্বন্ধে ডিটেলস জানতে হবে। সেকেন্ড, কালার সম্বন্ধে জানতে হবে। থার্ড, যে সে কী ধরনের লোগো চায়। ওই যে ওখানে সে বলে দিয়েছিল হরিজন্টাল, আপনি সে যদি বলে জানে যে এরকম টাইপের, যে সে শুধু আইকন টাইপের চাচ্ছে, বলে দিবে যে আমি শুধু আইকন টাইপের, অথবা শুধু ওয়ার্ড, আমার নামটাকে তুমি হাইলাইট করে দিবা। সে না জানলে আপনি বলবেন, আপনি তাকে জানাবেন, আপনি তাকে স্যাম্পল দেখাবেন যে আমার এই যে দেখো আমার কাজের কিছু স্যাম্পল আছে, দেখো তো এর মধ্যে থেকে ভালো লাগে কিনা। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে স্যাম্পল দিয়ে দিবে, কিছু কিছু ক্লায়েন্টকে আপনাকে স্যাম্পল দেখাতে হবে, অথবা আপনি গুগল থেকেই দেখালেন কিছু স্ক্রিনশট নিয়ে, যে অনেক ধরনের লোগো তো হয়, দেখো তো তোমার এর মধ্যে কোনোটা পছন্দ হয় কিনা, বা তোমার পছন্দের তালিকায় কিছু আছে কিনা, আমাকে যদি দাও আমার কাজের জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছেন? একটু পড়াশোনা করতে হবে। বুঝতে পারছি আমি যে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে কিছুই, যে ম্যাম এত কিছু বলতেছে আমরা তো কিছুই জানতেছি না। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই লোগো রিলেটেড যা যা ডিটেলস আছে প্রত্যেকটা লিঙ্কে ঢুকবেন, পড়াশোনা করবেন, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন। সেকেন্ড, 10টা লোগো ডিজাইন করবেন, হুবহু কপি করবেন, হুবহু 10টা ডিজাইন কপি করবেন। আপনি এখানে আসবেন, লিখে সার্চ দিবেন যে লোগো ডিজাইন, এটা লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এবার এখানে ঘুরেন, ঘুরে ঘুরে দেখেন কোন লোগোগুলো আপনার পছন্দ হয়, যে এই যে এগুলোকে মিনিমাল লোগো বলা হয় সিম্পলের মধ্যে, কোন লোগোটা আপনার ভালো লাগছে। 10টা লোগো আপনি চুজ করেন এবং ছবিগুলো সেভ করেন। ইমেজগুলো সেভ করার পর ছবিটাকে আপনি আগে ভালো করে দেখার চেষ্টা করেন, ভালো করে মন দিয়ে এটাকে একটু রিসার্চ করেন যেখানে কি কি ইউজ হয়েছে। ফার্স্টে একটা সার্কেল শেপ নিয়েছে, এরপরে আবার আরেকটা সার্কেল নিয়ে সেটা স্ট্রোকেও দিতে পারে, অথবা যেভাবে হোক কাজটা আরেকটা শেপ নিয়ে ডিভাইড করে দিয়েছে। পাখির মতো একটা শেপ করেছে, এটা আমি পেন টুল দিয়ে করতে পারি। টেক্সট লিখেছে, কালার গ্রেডিয়েন্ট করেছে। আগে হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝেন। 10টা ডিজাইন করবেন, একদম হুবহু ডিজাইন, সিম্পল হতে পারে। বলেন ইরফান। ডার্ক কালার সম্বন্ধে বলবেন। ডার্ক তো অন্ধকার, এখানে ডার্ক কালার বলে তো আমি শিওর নাই কালার সম্বন্ধে। বুঝি নাই কি হয়েছে ইরফান? ম্যাম ডার্ক কালার কেউ ম্যাডাম ও জানতে চাচ্ছে ডার্ক কালার সম্বন্ধে, ও জানে না। ডার্ক কালার বলতে শুধু কালোই বুঝে, কিন্তু অ্যাকচুয়ালি ডার্ক কালার বলতে কি বোঝায়? ডার্ক কালার মানে হচ্ছে যে যে কোনো কালারের একটু কালোটা বেশি থাকবে, ব্ল্যাক কম্বিনেশনটা একটু বেশি থাকবে, সেটাকে আমরা ডার্ক কালার বলি। সাপোজ ধরেন এই যে ইয়েলো, এখানে দেখেন এই যে এই ডিআইওয়াইস লোগোস, এটার মধ্যে আসেন, এই যে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে এটাকে আমরা লাইট কালার বলি, লাইট কালার। বাট এই যে বেগুনি যেটা দেখা যাচ্ছে মেজেন্টা, এটাকে আবার ডার্ক বেগুনি বলছি, কারণ কি এখানে ব্ল্যাক পার্টটা একটু বেশি আছে। এই ইয়েলো কালারটা যদি এটা না হয়ে আচ্ছা এখানে আসেন, এই যে ডার্ক কালার ভার্সেস লাইট কালার। এই যে বললেন না যে ম্যাম আমি তো বুঝতে পারছি না ডার্ক কালার কি, এই যে আপনার মনে একটা কোশ্চেন আসছে, সাথে সাথে এসে আপনি এই জিনিসটা সার্চ দিতেন, দিয়ে দেখেন সবগুলো আপনাকে ছবি সহকারে শো করছে যে লাইট ভার্সেস ডার্ক। এটা হচ্ছে লাইট গ্রিন, গ্রিনটা যখন একটু কালোটা আর একটু বেশি আপনি অ্যাপ্লাই করছেন, আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা কিন্তু এই গ্রিন এবং এই গ্রিন ইউজ করে করা হয়, এটা হচ্ছে ডার্ক, আরও কালো বেশি। লাইট ব্লু, স্কাই ব্লু যেটা বলি, আকাশের কালার,
ব্লু, ডার্ক ব্লু, প্রায় একটু পার্পেলের দিকে চলে গেছে। লাইট রেড, একদম অ্যাকুরেট 100% রেড, এটা হচ্ছে ডার্ক রেড বা রয়্যাল রেড, এগুলো হচ্ছে রয়্যাল কালার। ডার্ক যেগুলো সেগুলো হচ্ছে রয়্যাল কালার। এখানে আসেন, এই যে দেখেন লাইট থেকে যেতে যেতে ডার্কে চলে গেছে, লাইট থেকে যেতে যেতে এগুলো ডার্ক। এই যে দেখেন প্রত্যেকটা লাইট পার্ট ডার্ক পার্ট, লাইট পার্ট ডার্ক পার্ট জিনিস বোঝানো হয়েছে। লাইট পার্টে হোয়াইট জিনিসটা একটু বেশি থাকবে, আর ডার্ক পার্টে কি থাকবে, ব্ল্যাক কালারটা একটু বেশি থাকবে। বুঝতে পেরেছি ইরফান? জি ম্যাম, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর আরেকটা কাজ করবেন আপনারা, যে গুগলে গিয়ে কালার কোড লিখে সার্চ দেন। এই যে HTML কালার কোড, এটা আমি ওপেন করি। এরকম কিছু কালার কোডের ওয়েবসাইট আছে, আপনি চাইলে এগুলোকে কি করতে পারেন, বুকমার্ক করে রাখেন, যে কোনো একটা কালার কোড আপনি এসে সার্চ দিবেন, পেয়ে যাবেন যে কোন কালার কোডটা আপনার প্রয়োজন। কালার নেমটা আপনি এখানে লিখেন, ব্রাউজ দ্য ফুল লিস্ট, পুরো ফুল লিস্টটা চলে আসবে, প্রত্যেকটা নাম এবং কোড নাম্বার সহকারে আপনাকে শো করবে প্রত্যেকটা। এই যে দেখেন ইচ অ্যান্ড এভরি গ্রিন, তারপরে হচ্ছে মানে গ্রিনের সাথে আপনার একটু গ্রিন আর ইয়েলো মিলে কি হচ্ছে, তারপরে আবার আরেকটু গ্রিন মিলে কি হচ্ছে, লাইম, পেল গ্রিন, এক একটা নাম। আমরা আসলে শুধু কি কয়টা নাম জানি, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, সাদা, কালো, এই যে হাতে গোনা 10-12টা কালারের নাম জানি, বাট এত যে কালারের নাম হয় সেটা ভাবা আমাদের চিন্তা ভাবনার বাহিরে। সি গ্রিন মানে সমুদ্রের যে শৈবালগুলোর কালার হয়, ফরেস্ট গ্রিন, শুধু গ্রিন, এই যে ডার্ক গ্রিন, ইয়েলো গ্রিন, এই ফার্স্ট এটা ছিল কিন্তু গ্রিন ইয়েলো, মানে গ্রিনটাকে হাইলাইট করে ইয়েলো কালার, আর এটা হচ্ছে ইয়েলোকে দিয়ে গ্রিনটাকে করেছে অলিভ, ডার্ক অলিভ। এই গ্রিনের সাথে যখন মেজেন্টা কালার বা ব্লু কালার অ্যাড করা হয় তখন কেমন হয়, টিল, ব্লুর কম্বিনেশন আবার শুরু হয়েছে। এগুলো বুকমার্ক করে রেখে চাইলে আপনারা রেখে দিতে পারেন। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে পড়াশোনা করবেন লোগো কি এর রিলেটেড, আর যে কোনো 10টা লোগো ডিজাইন করবেন, গুগলে আসবেন, যে লোগোগুলো পছন্দ হচ্ছে জাস্ট 10টা লোগো নেন, নেওয়ার পর ডিজাইন করেন, হুবহু কপি করবেন A to Z, কোথাও 19-20 যাতে না হয়, এবং সেটা আপনি ফটোশপে ডিজাইন করবেন। যদি আপনি ফটোশপে পারফেক্টলি ডিজাইন করতে পারেন, ইলাস্ট্রেটরে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবং 10টা আপনি চাইলে একটাও করতে পারেন, 2টা করতে পারেন, নো প্রবলেম। যত কম করলে আপনারই লস, বেশি করলে আপনার লাভ। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, বারবার বলছি। সো ম্যাডাম আমাদের ব্রেক দিবেন না? হ্যাঁ, চলেন আমরা ছোট্ট একটা ডিজাইন করি। কি ডিজাইন করব বলেন? কারো কোনো পছন্দ আছে? বাচ্চারা সবাই আছেন নাকি চলে গেছেন? আচ্ছা আছেন, আচ্ছা ঠিক আছে। ম্যাম ফুড রিলেটেড একটা লোগো ডিজাইন করা। ফুড রিলেটেড জি মানে আমি এখন তৈরি করব এরকম কিছু? আমার আইডিয়া ম্যাম
জি জি ম্যাম, আপনি কোন ডিজাইনের কথা বলছিলেন? লোগো ডিজাইন না? হ্যাঁ, মানে আপনি যদি বলেন যে এখন এই মুহূর্তে আপনি একটা নাম দিবেন আমাকে ডিজাইন করতে হবে, তাহলে সরি আমি সেটা পারবো না। ম্যাডাম তাইলে ফুডের ওই যে কাঁটা চামচ আর নরমাল চামচ দুটো ক্রস করে রাখা ছিল না, ওইটা করে। কারণ হচ্ছে আমাকে আগে দেখতে হবে, আইডিয়া নিতে হবে, হুবহু কপি করা যাবে না, এরকমটা করতে হবে। আর আমরা এখন যেটা করবো, আমরা জাস্ট কপি করব, কপি করে ডিজাইন শিখবো। এটা হ্যাঁ ম্যাডাম এরকমটাই, কিন্তু একটা প্লেটের উপর রাখা ছিল যখন দেখাচ্ছি। ঠিক আছে, দেখি কোনটা ছিল। দেখেন একই জিনিস, ফুড, এই লেখাটাকে কি করেছে, ফুড লেখাটার একটা ও নিচে একটা উপরে একটু ছায়া দিছে, একটা কাঁটা চামচ বসাইছে, সেম জিনিস, সেম এটা। এটা দেখাবেন? না না, এটা দেখাবো না, আপনাদের আর কি কনসেপ্ট বলছি, কি সুন্দর একই জিনিস ঘুরে ফিরে মানুষ কনসেপ্টটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, আমরা নিজেদের মতো করে করি, এগুলো দেখতে গেলে আসলে বেশি সময় লাগবে হুবহু কপি করতে গেলে। সাপোজ আমাদের লোগোটার নাম ফুড কোর্ট, তো ফুড কোর্ট আমি টেক্সট রাখতে চাই আর একটা আইকন রাখতে চাই। আইকনটা এমন হবে যে একটা কাঁটা চামচ আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে পর্ক আর একটা হচ্ছে স্পুন, দুইটা থাকবে। আমার এট ফার্স্ট কাজ হচ্ছে আমি এখানে কি করব, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, না রাউন্ডেড রেক্টেঙ্গেল না, আমি পেন টুলটা নিয়ে আসি, পেন টুল দিয়ে আমি এট ফার্স্ট হচ্ছে একটা কাঁটা চামচ বানানোর চেষ্টা করব। শিফট ধরে রাখলাম, একদম স্ট্রেট লাইন হবে, অল্টার ধরে এই হাতটা কেটে দেব। ওকে, তারপরে হচ্ছে এখানে জাস্ট 1 ইঞ্চি একটু দূরে আমি আরেকটা পর্ক দেব এখানে। গুগল থেকে একটা কাঁচা চামচ ইমেজ নিয়ে এসে তারপর হ্যাঁ সেটাও হয়, আমরা বানাই। মিসির আলী যেটা বলছে ওটাও করা যায়। ম্যাম গুগল থেকে কপিরাইটের সমস্যা হবে না? হ্যাঁ সমস্যা হবে, সেজন্য আপনাকে আগে টেক্সট, না না না, কখন সমস্যা হবে, যে আপনি যে কাঁটা চামচটা আনছেন আপনি শুধু গিয়ে এখানে লিখে সার্চ দিয়েছেন যে পর্ক, PORK, পর্ক PNG ইমেজ, এটা লিখে আপনি সার্চ দিলেন, আরে এটা তো ফর্ক হবে। পর্ক, সরি, হ্যাঁ, তো এটা লিখে সার্চ দিলেন, এই যে যেগুলো আসছে এগুলো নিলে আপনার কখনোই কপিরাইট হবে না, কারণ আপনি এটাকে নিয়ে তো এডিট করবেন, মডিফাই করবেন, তাই না? জি ম্যাম। এটা হবে না। ওকে, এখানে আমি আরেকটা নিয়ে নিলাম, এখানে আমি আরেকটা শেপ নিলাম। মানে ম্যাম পিএনজি ফাইল আনলে কোনো সমস্যা হইব না, কপিরাইটে মামলা হইব না? না, আচ্ছা ম্যাম, বলেন। যে এটা হ্যান্ডেলের মধ্যে যে হ্যান্ডেলটা কাটতে হয় ম্যাম, লেফট আর রাইট ম্যাম, আমি রাইটটা কাটতে গেলে লেফটটা কেটে যায় ম্যাম। না, রাইট কাট, পিছনেরটা কাটা যায় না, এই যে পরের যেটা পেনের সাথে যেটা আছে ওইটাই কাটবে, এই পিছনেরটা কাটবে। হ্যাঁ, অল্টার দিয়ে কাটতে হবে। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন ম্যাম, ছবি টেস্ট করে কিভাবে? সরি,
ছবি ট্রেস করে না, যেমন লোগো ট্রেস করে, ওটা কিভাবে ম্যাম দেখাই দিয়েন। ফটোশপে ছবি ট্রেস করে এরকম কিছু তো আমি শুনি নাই। ইলাস্ট্রেটরে শুনেছি, ফটোশপে ট্রেস করে এরকম কিছু আমি জানি না। আমি এটাকে ইলাস্ট্রেটর করে তাই তো? অল্টার ধরে কপি করি, কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করি, ফ্লিপ নো, কন্ট্রোল জেড, ফ্লিপ হরিজন্টাল, ওকে দিলাম। আমার কাঁটা চামচটা কি ভালো লাগছে দেখতে নাকি অড লাগছে? হ্যাঁ, মাঝখানে দুইটাকে একটা বানাই দেন। তিনটা বানাবো? হ্যাঁ, তিনটা। আচ্ছা, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই দিয়ে একটাতে মার্জ করে দেই, একটা হয়ে গেল। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই শেপটাকে ধরি আর একটু টানে নিয়ে আসি। দুইটা বানালে তো ভালো লাগবে না, মানে তিনটা, কারণ মিনিমাম তো 4টা কাটা থাকে। এভাবে রাখি, জাস্ট একটু মডিফাই করে ওকে। আরেকটা বানাবো হচ্ছে, আবার পেন টুলটা নিয়ে আসি, সেম এজ নো নো নো, চামিচটা হচ্ছে একটু রাউন্ড হবে, সো আমি এইরকম টাইপের করব। হয়েছে, এরকম টাইপের কিছু হবে। ম্যাম হলুদ চামচটা একটু ব্যান করে দেন রেড টুল দিয়ে। কোনটা, কোনটার কথা বলছেন? ম্যাম বাম পাশেরটা। এই বাম পাশেরটা? জি ম্যাম, এই যে আপনি যে কার্টুন চামচ তৈরি করছেন একদম স্ট্রেট দিছে ম্যাম, স্ট্রেট করে দিলে রাউন্ড হয়ে যাবে ব্যান্ডটা। ঠিক আছে, করে দেব। আমি এটা কল্টার ধরে আরেকটা কপি করি, কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এটাকে নিয়ে যাই আবার এখানে, শিফট ধরে ওকে। এখন এই দুইটার মধ্যে আমার এই জিনিসটা ঠিক আছে, আমি এই দুইটা শেপকে ধরি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেই, এরপর আমি এখান থেকে ইরেজার টুলটা নিয়ে আসবো, এটা শেপে আছে, এটাকে রেস্টেরাইজ করে ফেলি, তারপর তোমাদেরকে আমি মুছে দেবো, আমার দরকার নেই, হয়নি। ওকে, আবার পেন টুলটা সিলেক্ট করি, এই দুজনকে আবার সিলেক্ট করি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই। দেখছেন,
শেপ থেকে রেস্ট্রেস করে নিছি, এখন আর কাজ করছে না। আচ্ছা সমস্যা নেই, দুজনকে রাখলাম। রাখার পরে একটা সার্কেল নিয়ে আসি। না, তার আগে কাঁটা চামচটাকে একটু ভর্তা করে দিই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এটা বেশি হয়ে গেছে। Okay, fine. লেয়ারটাকে সবার নিচে নিয়ে যাই। আর এই শেপগুলোর কালার আমি এটা তো লেয়ারে কনভার্ট করে দিয়েছিলাম, এটার কালার দেব আমি রেড কালার। ওকে, অল্টার ধরে এখানে সিলেক্ট করি, সরি কন্ট্রোল ধরে সিলেক্ট করি, অল্টার ডিলিট, ডার্ক ইয়েলো নিলে ভালো না? সরি ডার্ক ইয়েলো ডার্ক ইয়েলো দিতে বলছেন? দিলাম, সমস্যা কি? কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই এটাকে। এটা ডার্ক ইয়েলো দিতে চাচ্ছেন? এটা না, নিচেরটা কালোটা। ও কালোটাকে ডার্ক ইয়েলো, আর এটা কি থাকবে? ব্ল্যাক মানে হ্যাঁ। আচ্ছা করে দিলাম। এটা রাখলাম। আমার কাছে ডার্ক ইয়েলো ভালো লাগে না, এই কালারটা ভালো লাগে। আসলে ডার্ক ইয়েলোটা ব্ল্যাকের সাথে মানাবে না, এই কালারটাই আমার মনে হয় একটু মানানসই হবে। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। হ্যাঁ, এটাকে এবার একটু নিচে নামিয়ে নিয়ে আসি, জাস্ট এতটুকু রাখলাম। ইরেজার টুলটা নিই, ওকে। এই দুজনকে আমরা এটা দিলাম স্পুন, এটা দিলাম সার্কেল,
এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিলাম আইকন। যে কথা বলছেন না মিউট করেন। কি নাম দিয়েছিলাম যেন? কোর্ট বানান কি হয়েছে? ফুড কোর্ট দেব না ফুড কার্ট দেব? দেখি আইকনগুলা কেমন হয়। আইসি ওয়ান ফুড কার্ট আইকন। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেই। এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসবো, বাট এটা হচ্ছে স্ট্রোক ফিল হবে না, শুধু স্ট্রোক থাকবে। ওকে, আইকনটা হচ্ছে আপনার এটা যাবে নিচে,
ফুড আর কার্ট দুইটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই। দেখি আইকনটাকে একটু নিচে নামাই। শেপটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ করে দেব। এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করব, বড় করে দেই। ফুড কোর্ট, শিফট, রেক্টেঙ্গেল, মুভ টুল সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ঠিক আছে, এখন রেক্টেঙ্গেলটাকে আইকনটাকে সিলেক্ট করে আরেকটু নিচে নামাই। ম্যাডাম, হ্যাঁ বলেন। যে ইয়েলো প্লেটের পাশে আপনি সার্কেল করে যে কাটলেন, ওটা কিভাবে কাটলেন? এই যে এটা মানে একটু আগে ওই যে রেক্টেঙ্গেলটা একটুখানি কাটছিলেন না? এখনই কাটছি। এটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, ওটা শুধুমাত্র স্ট্রোক দিয়েছি, ফিল কালার অফ করে দিলাম। এরপরে রেক্টেঙ্গেলটাকে রেস্টারাইজ করে নিয়েছি। রেস্টারাইজ করার পর ইরেজার টুলটা সিলেক্ট করবেন। ইরেজার টুলটা নিয়ে এসে আমি ওই যে সার্কেলটার মেজারমেন্ট থেকে একটু বড় রাখছি, আর একটু কমিয়ে দিই, 370 করে দিই। এখান থেকে জাস্ট একটু বড় রাখলাম এবং এসে এতটুকু, তারপরে ডিলিট। ক্লিয়ার? পুরো সার্কেল ডিলিট হলো না যে? কারণ হচ্ছে আমি তো এই যে এখানে লেয়ার সিলেক্ট করে রেখেছি রেক্টেঙ্গেলের, এই সার্কেল কেন ডিলিট হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এখান থেকে আবার একটা সার্কেল নিয়ে আসবো। সার্কেলটা হচ্ছে 365 পিক্সেলের ছিল। একটু ছোট করে মশারে ফিল কালার অফ, স্ট্রোক কালার দেব যেটা আছে সেটা, বাট এত বড় না, 2 পিক্সেল। ওকে, এখানে প্রবলেম হচ্ছে, দুইজনকে সিলেক্ট করব। ইলেপসটা কিসের জন্য ছিল? আচ্ছা, ইলেপসটাকে নিয়ে যাব আইকনের ভিতরে, ফুড কোর্ট আর রেক্টেঙ্গেল আর ফুড কোর্ট, এই তিনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এটা হচ্ছে আমাদের লোগো। সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ তো করে দিলেন, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই।
কন্ট্রোল টি একটু বড় করি। একটা ছবি নিয়ে নেই, ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে ফটোশপ পিএসডি না জেপিজি ইমেজ নেব, নাম দেব কি এসপিজিডি 03। এটা একটা ছবি নিলাম। এবার এখন এই ছবিটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে দেন, কখনোই ফার্স্ট টাইম ক্লায়েন্টকে এরকম কোনো ছবি দিবেন না। কি করবেন, মকআপ দিবেন। মকআপ কোথায় পাবেন, আপনি গুগলে চলে আসেন, লেখেন লোগো মকআপ ফ্রি ডাউনলোড। এই যে লোগো মকআপ ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেন, অনেকগুলা লিঙ্ক চলে আসবে। যে কোনো লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করেন। কিছু কিছু লিঙ্কে প্রতিদিন একটা করে ডাউনলোড দিতে পারবেন ফ্রিতে, কোনো সাইট থেকে 2টা, কেউ 3টা দিবে, অনেকে আছে 4টা 5টা পর্যন্ত দেয়। আবার কেউ কি করবে, আপনি যখন ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন আরেকটা পেজে নিয়ে যাবে, আবার সেখানে ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাবে। আবার অনেকে বলে দিবে যে তোমাকে ডাউনলোড করতে দেব না যদি তুমি ভেরিফাই না করো, লগইন মানে অ্যাকাউন্ট না করো। আবার অনেকে কি করবে, বলবে যে টাকা দিয়ে কিনে নাও। আচ্ছা, আমরা ফার্স্টটাতে যাই। এটা হচ্ছে ফ্রি পিক। এখানে যাবেন, আপনি আপনার পছন্দের, এখানে লোগো মকআপ লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর এই যে পছন্দেরগুলো চলে আসবে। আর আরেকটু খেয়াল রাখবেন, কিছু কিছু মকআপে, যেমন এইটার মধ্যে যদি আপনি আপনার লোগোটা বসান, কালারটা কিন্তু এই যে গোল্ডেন কালার হয়ে আসবে। আপনি রিয়েল যে কালারটা অ্যাপ্লাই করেছেন সেটা আসবে না। এই মকআপটাতে কালারটা বা লোগোটাই যে এরকম কালার হয়ে যাবে, স্টিল, এটাও সেম। এটা আবার ঠিক থাকবে, এটা আবার ঠিক থাকবে, এই যে এরকমটা হয়ে যাবে। সো একটু কেয়ারফুল হয়ে আপনাকে লোগো কি করতে হবে, মকআপ ডাউনলোড করতে হবে। আবার এই যে এরকম মুকুটের মতো চিহ্ন, সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনি যেখানে এসে ফিল্টারে ক্লিক করে যে কি চাচ্ছেন, পিএসডি আর এখান থেকে ফ্রি ক্লিক করেন, তাহলে ওরা পিএসডি ফাইল আর ফ্রি ডাউন যেগুলো সেগুলো দেখাবে। আমার কাছে অনেকগুলো মকআপ আছে, আমি দিয়ে দেব আপনাদেরকে, টেনশন নিয়েন না। মকআপ ডাউনলোড করে রেখে দিবেন। শুধু যে বিজনেস কার্ডটা না, সব কিছুরই মকআপ আপনি পাবেন, ডাউনলোড করে রাখবেন। মানে স্যাম্পল হিসেবে দেখানোর জন্য, মানে সৌন্দর্য বৃদ্ধি দিব নাকি যাতে ডাইরেক্ট ইউজ না করে ফেলে? না, ডিরেক্ট দিলে হয়তোবা তার কাছে পছন্দ নাও হতে পারে। সে যাতে পছন্দ করে, একটু সাজিয়ে দেওয়ার জন্য, মানে সুন্দর করে দেখানোর জন্য আমরা মকআপ করে দিচ্ছি। আমরা তো তাকে মেইন ফাইল দেখাবোই, র ফাইল যে সেটা তো অবশ্যই তাকে দেখাবো, বাট উনি আপনাকে বলবে। অনেকেই মকআপ বলে দেয় যে উইদাউট মকআপ দিতে হবে তোমাকে, মকআপে করে দেখানো যাবে না। আবার অনেকে বলে যে মকআপ করে দাও। এমন ক্লায়েন্ট পাবেন, সে আপনাকে ছবি দিয়ে দিবে, ধরেন তার রেস্টুরেন্টের ছবি দিয়ে বলবে যে এইখানে বসিয়ে আমাকে দেখাবা। তারপর যদি নিয়ে নেয় আমাকে পেমেন্ট না করে? হ্যাঁ, এমন অনেককে পাবেন, পেমেন্ট করবে না, চলে যাবে, আমতা করবে, তোমার কাজ ভালো লাগে না, উইথড্র করো, এই করো, সেই করো, ক্যান্সেল করে দাও। অনেক হাতে গোনা, সবাই তো আর খারাপ না। আর আমরা যখন এই কাজগুলো করি, বিশেষ করে ফাইবারে, আপনি যখন কোনো ছবি দিবেন, ওরা হচ্ছে জলছাপ, উপরে ফাইবারের জলছাপ দেওয়া থাকে, টেনশন নিতে হবে না।
বুঝতে পেরেছেন? উপরে যেমন ধরেন শাটার স্টকে শাটার স্টকের ইমেজগুলো দেখেছেন? ভাই কিছু কিছু ছবি আমরা দেখতে গেলে উপরে লক করা থাকে না, অনেক অনেক লেখা থাকে। দাঁড়ান, দরকারের সময় কিছু পাওয়া যায় না, এটাই তো ঝামেলা। একটা জিনিস দেখাতে যাচ্ছি, দেখেন না, মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। আসতেছে, একটা মিনিট। সোফা এখানে নিয়ে আসছি, ঠান্ডা সেজন্য। দুপুরে বের হয়ে গিয়েছে। আচ্ছা আমি পাচ্ছি না, পেলে দেখাবো। আমরা একটা মকআপ ডাউনলোড করি আগে। কোনটা ডাউনলোড করব? মিঠু সন্ধ্যায় আসবে। দিছে। এটা ডাউনলোড করে জাস্ট আমি ওই লিংকটার উপরে গিয়ে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করেন। এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করেন। একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, 5 মিনিট 4 মিনিট শো করছে, দেখি কতক্ষণ লাগে। 3 মিনিট। আচ্ছা এই 3 মিনিটে আমরা প্রেজেন্টটা দিয়ে আসি, চলেন। 3 মিনিটে প্রেজেন্ট কমপ্লিট। ততক্ষণে আমাদের ডাউনলোড হয়ে যাবে। জুবাইর আছেন? Yes, ma'am. 4 দিন অ্যাবসেন্ট। জুবাইর, আবরার, আবরার কে একজন দেখেন তো চ্যাট লিস্টে। মিসির আলী, জি জি ম্যাম। মাসুদ রানা, ম্যাম 37 কে আমরা আসলেই আছি নাকি একজনই 2-3টা আইডি দিয়ে আসছেন? মনোয়ার, yes ma'am. মোস্তফা কামাল, প্রেজেন্ট ম্যাম। ওকে, আজকে একটা কি প্রেজেন্ট চলে আসছে। সারফুজ্জামান ইশরাক, মিনহাজ, মিনহাজ
আছে ম্যাডাম। একটু দেখেন তো। ওকে, তারপরে কি আছে? রিয়াসাত, আবু তালহা, প্রেজেন্ট ম্যাডাম। ইশতিয়াক, পাভেল, প্রেজেন্ট ম্যাম। আরিফ, তানভীর সিফাত, আপনাকে দেখি নাই। তানভীর সিফাত, ওকে। সৈকত, সৈকত, প্রেজেন্ট ম্যাম। শাহাদাত, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট বললে হবে, শেষে আবার ম্যাম, এত ম্যাম শুনতে ভালো লাগে না। সিফাত, প্রেজেন্ট ম্যাম। শাহিন, শাহিন, অনিক, অনিক আছে, ইরফান আছে, আবাদুল, জি ম্যাম। ওকে। রেজাউল নেই, আকাশ নেই, কৃষাণ চন্দ্র না, ইমরান আছে, আলমুকি কবির ওকে, তানিয়া সুলতানা ওকে। তানিয়া সুলতান আছেন? তানিয়া, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ফাতিমা শারমিন আছে, সারহান ওকে, তাসনিম তাবাসসুম ওকে, জিনিয়া ওকে, তন্নি ওকে, মিঠি আছে, নিগার সুলতানা, নিগার সুলতানা আছে, সুমনা চম্পা ওকে, সাফরিন বিনতে সাইদ, ঐশী, ঐশী ম্যাডাম আজকে রেকর্ড অন করে প্রেজেন্ট নিলেন? ও মনে ছিল না, সরি। আচ্ছা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা নেই। 01 ব্যাচের ফাহিমা, জি ম্যাম। ফাহিমার রোল যেন কত? ম্যাম 26। 02 ব্যাচের ফাহিমা। আর কে আছেন? M02 ব্যাচের 19 শাকিল। ও শাকিল, আপনার তখন আসছিলেন তো, আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে ম্যাম। আর কেউ বাকি প্রেজেন্টের? আর কেউ বাকি নাই? আমাদের এটাও ডাউনলোড হয়ে গিয়েছে। চলে যাব আমরা কোথায়? ফোল্ডারে, ফোল্ডার থেকে ডাউনলোড, এখানে আসি। এই যে রেস্টুরেন্ট যেটা ছিল, রাইট বাটনে ক্লিক করেন, এক্সট্রাক্ট করে ফেলি। এখানে এক্সট্রাক্ট করার পর ফাইল চলে আসছে, সবার নিচে চলে গেছে। এই যে এখানে আমার ফাইলটা হচ্ছে এইটা। ওপেন করেন, ওপেন দ্য ফাইল। তো ওপেন করার পর কোথাও কোথাও দেখবেন লেখা আছে প্লেস ইউর ডিজাইন, মানে এখানে যে গ্রাফিক লেখা আছে এরকম লেখা থাকবে যে ইউর ডিজাইন হেয়ার, প্লেস ইউর ডিজাইন, অথবা প্লেস ইউর লোগো, অথবা কোনো কিছু লেখা থাকবে না, এরকম থাম্বনেইলের মতো থাকবে। থাম্বনেইলের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, নতুন একটা পেজ চলে আসবে। আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা এখান থেকে ফাইল থেকে ওই যে প্লেস এমবেড, এরপরে ছবিটা কোথায় আছে ছবিটাকেও নিয়ে আসতে পারেন, ছবিটাকেও প্লেস করে নিয়ে আসতে পারেন, অ্যাজ ইউ উইশ। ছবিটাকে নিয়ে আসি, হ্যাঁ শেষ, প্লেস করেন, বড় করেন, নিচেটা রাই অফ করে দেন, কন্ট্রোল এস, সেভ করেন। সেভিং হচ্ছে, আগেরটাতে চলে যান, আপনার ফুড কোর্টের লোগো এখানে চলে আসছে। যদি এটা ভালো লাগছে না,
অন্য আরেকটা মকআপ আছে, এটাতে আরো সুন্দর লাগে। আরেকটা মকআপ আছে, চলেন ওইটাতে দেখি। এটা তো খুব ভালো লাগবে। সেম এজ, আপনি যতগুলো খুশি মকআপ করতে পারেন। যেখানে ডাবল ক্লিক করব, আমাদের লোগোটাকে আমরা এখান থেকে আমাদের পেজে চলে যাব, নিয়ে যাব। এখানে ছেড়ে দেন, কন্ট্রোল টি। নিচেরটা আই অফ করে দেন। কন্ট্রোল এস, সেভ করেন। আগের ডকুমেন্টে চলে আসেন। আচ্ছা, এটা একটা ছবি নিয়ে নিই। দিলাম মকআপ 1, মসিক মকআপ 03। এটা 1 নম্বর মকআপ। সেভ করি, ডিলিট করেন, নো। এটা হচ্ছে 2 নম্বর মকআপ। সেভ এস, ডেস্কটপে জেপিজি, ওকে। সব কাজ শেষ, এগুলো বাদ, ক্যান্সেল ক্যান্সেল। এটা হচ্ছে আমার রিয়েল ছবি, মানে লোগোর রিয়েল ছবি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেকটা মকআপের ছবি। এটা হচ্ছে আরেকটা মকআপের ছবি। সো আমরা তিনটাকেই পরপর রাখি। রিয়েল ছবিটা কোথায়? রিয়েল ছবিটা। আপনি যখন আপনার ক্লায়েন্টকে এই ডিজাইনটা দিবেন, অবশ্যই কি করব আমরা, দেখেন তো কোনটা ভালো লাগে তিনটার মধ্যে। রিয়েল ছবিটার চেয়ে কিন্তু হ্যাঁ মকআপের ছবিগুলো বেশি ভালো লাগছে। তো আপনি মকআপটাই কি করবেন, থার্ড ওয়ানটা ভালো লাগছে মনে হয়। ওই তো যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। তো যখন ক্লায়েন্টকে দেখাবেন তখন মকআপ দেখাবেন। ক্লায়েন্ট দেখে যদি কোনো কারেকশন দেয়, যে এখানে একটু কারেকশন করো, এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, কারেকশন কমপ্লিট হলে আবার কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে তুমি মকআপ না করে আমাকে রিয়েল ছবিটা দাও। আপনি তখন এই যে জেপিজি ইমেজ পাঠাবেন। আর কারেকশন করার পর আমরা তো এখানে ক্লায়েন্টকে কি কি দেবো, এআই ফাইল, পিএসডি ফাইল, যে ফাইল সে চায়, পিএনজি, জেপিজি, পিডিএফ, এসভিজি, টিফ, যত ফাইল আছে সব তাদেরকে আমরা দিয়ে দেব। বাট এট ফার্স্ট আপনাকে মকআপ করে দিতে হবে। পেমেন্ট রাখতে কোন ফাইল দিতে পারবো আমরা? সরি, পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কোন ফাইল দিতে পারবো আমরা? পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত শুধু মকআপ দেব, এর আগে কোনো ফাইল দেব না। পেমেন্ট পাওয়ার আগে বলতে সে যখন আপনাকে, এখন কিসের কার কথা বলছেন, ফ্রিল্যান্সারে হচ্ছে আপনাকে উইন করাবে, এরপরে আপনি ফাইল হ্যান্ডওভার করবেন। ফাইল হ্যান্ডওভার করার 3 দিনের মধ্যে পেমেন্ট, যদি সে সাথে সাথে রিসিভ করে সাথে সাথে পেমেন্ট অ্যাড হয়ে যাবে, কারণ গ্র্যান্টেড করা থাকলে
টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি সে রিসিভ না করে 3 দিন পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে রিসিভ করবে, যখন সাথে সাথে চলে আসবে। আর ফাইবারে যেটা হয়, উনি তো ওনার সাথে আপনি কথা বলছেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ডিজাইন করে দিতে হবে, যে 1 দিন বা 2 দিন টাইমের মধ্যে আপনি ডিজাইন করলেন, তাকে ডেলিভার দিয়ে দিবেন। ডেলিভার দেওয়ার পর সে যদি রিসিভ করে সাথে সাথে পেমেন্ট আসবে, রিসিভ না করলে 3 দিনের পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে।